নমস্কার, লাইফ অ্যান্ড লিভিংয়ের ট্যালেন্ট আনপ্লাগড আজও আমাদের একটি বিশেষ অনুষ্ঠান। আজও সঙ্গে আছে ইন্দ্রাণী। আমাদের সঙ্গে থাকার জন্য তুমি থাকাতে খুব ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আর ট্যালেন্ট আনপ্লাগডে আজকে আমাদের কিন্তু বিশেষ অতিথি আজকে সঙ্গে আছে আমাদের সাথে পেসিওয়েভের নীলাদ্রি। ওয়েলকাম আমাদের চ্যানেলে। আর তার পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন ওনার সুযোগ্য সহধর্মিণী চন্দ্রানী চৌধুরী। নীলাদ্রি আর চন্দ্রানী, তোমাদের ওয়েলকাম করছি আমাদের শোতে। আমাদের ট্যালেন্ট আনপ্লাগডে আসার জন্য আমাদের খুবই ভালো লাগছে। আমরা ধন্যবাদ জানাবো তোমার এই লাইফ অ্যান্ড লিভিংয়ে, যেটা ট্যালেন্ট আনপ্লাগডে 3-4টে বোধহয় তোমাদের এপিসোডগুলো দেখেছি, খুবই ভালো লেগেছে। একটা বেশ ভালো কাজ করছো তোমরা, আর আমরাও এখানে একটা সুযোগ পেলাম আসার জন্য, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। আর চন্দ্রানী, আজকে খুবই ভালো লাগছে তোমাদের দুজনকে একসাথে পেয়ে, এটাও একটা আমাদের পাওনা। হ্যাঁ, আমাদের জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, যেটা আমি একটু আগে বলছিলাম যে একটু নার্ভাস, একটু টেনশন আছে, বাট এক্সাইটেড অলসো। কি বলবো, মজা করতে করতে আড্ডা মারবো আর কি। থ্যাংক ইউ। তো আমার এখানে যে চ্যানেলটা, এটাতে আমরা না জার্নিটাকে আমরা অবশ্যই শুরুতে আনি। প্রত্যেকটি মানুষের লাইফ অ্যান্ড লিভিং, তো নামটা এইভাবে দেওয়া, একটা মানুষের লাইফ আর তার লিভিং করতে গিয়ে তাকে কি পথ নিতে হয়েছে এবং তাকে অগ্রসর জীবনে কিভাবে হতে হয়েছে। তো ছোট্ট করে তোমার কাছে একটা শুনবো নীলাদ্রি। হ্যাঁ, এদিকে বাংলা সংস্কৃতি নিয়ে অনেকটা কাজও হচ্ছে, আমি কিছুটা যুক্ত আছি। কিন্তু পরিচয় দিতে গেলে জন্ম আমার হয়েছে ভোপাল থেকে স্কুলিং করেছি, তারপর ইঞ্জিনিয়ারিং করলাম আমি ইন্দোর থেকে, তারপর ওখান থেকে MBA করলাম। প্রথম চাকরি পেলাম কলকাতার সঙ্গে আমার প্রথম পরিচিতি সেই। কেন কি আমাদের বাড়ি দেখতে গেলে, যাকে আমরা বলি কি দেশের বাড়ি বলতে গেলে, সেটা শিলচরে, আর আমার ওয়াইফের শিলংয়ের। সেই জায়গায় আমরা বড় হয়েছে, একটা হিন্দি ভাষীর জায়গায় যেভাবে করে বড় হতে হয়, সেখানে বাংলার সঙ্গে একটু পরিচিতি একটু কমই ছিল, তবু যা হয়েছে অতটাই হয়েছে। কিন্তু কলকাতা যখন গেলাম, তখন একটা আলাদা একটা নিজের মেবি বাংলাকে খুঁজে পেলাম, নিজের মধ্যে অনেকটা পেলাম। আর একটা ছোট্ট একটা কথা বলে নেব, ভোপালে আমার নামটা না কেউ ঠিকভাবে নিতেই পারতো না। ওরা ওই বীরেন্দ্র সুরেন্দ্র নিয়ে থাকতো, তো নীলাদিরা সবসময় নীলেন্দ্র হয়ে যেত। ওটা বলাটাই বন্ধ করে দিয়েছিলাম। ওখানে ND বলে আমার একটা পরিচিতি ছিল। কলকাতায় যখন আমি গিয়ে পৌঁছলাম, তখন দেখলাম আমার নামটাও সবাই বেশ সুন্দরভাবে নিচ্ছে, ভালো লাগলো কি নীলাদ্রি নাম নিয়ে। তো সেটা একটা। তারপরে আবার দিল্লি শিফট হয়ে গেলাম, দিল্লিতে একটা জাপানিজ কোম্পানিতে কাজের সূত্রে শিফট হয়ে গেলাম। তো 25 বছর ছিলাম একটা কমোডিটি ট্রেডিং লাইনে। তো এই লাইনেই থাকতে থাকতে বা অনেকের সঙ্গে যোগাযোগ কিছুটা হয়েছে। অ্যান্ড তারপরে কি হলো কি, একটা আমাদের একটা অ্যালুমনাই মিট ছিল 25 বছরের, যেটা সিলভার। তখন আমার বয়স বোধহয় 48-49 ছিল। তো সেই সময় যখন গেলাম ইন্দোরে, তো যা হয় আমরা জিজ্ঞেস করি লোকজনকে কে কোথায় কী করছে না করছে। তখন দেখলাম 3-4 জন এরকম বন্ধু পেলাম যারা নাকি রিটায়ার্ড। আমরা রিটায়ার্ড এই বয়সে রিটায়ার্ড? তো তখন ওরা বললো কি, হিন্দি ভাষী জায়গা তো, তাই ওরা বললো কি 50 के बाद तो उल्टी गिनती शुरू हो जाती है, तो तब तक जो करना है अब कर लिया, जो छूट गया जो रह गया। তো সেটা নিয়ে জায়গায় আমার জন্য ওটা ছিল একটা বিগেস্ট টেকঅ্যাওয়ে ছিল সেই মিটটা। তো আমি ভাবলাম কি, ওরা যদি এই বয়সে করে নিয়েছে, তার বেশ 5-7 বছর আগে নিশ্চয়ই ওরা প্ল্যান করেছে। আফটার অল আজীবিকার কাজ যদি ছেড়ে দেই, তো খেতে তো হবে, বাঁচতে তো হবে। তো সেই প্ল্যানটা, তো আমি ভাবলাম কি ঠিক আছে, আমিও নিজেকে অ্যাটলিস্ট 7 বছরের মতন একটা টাইম দেবো। একটা টার্গেট নিয়ে চললাম কি 55। তারপরে ওই দিকটা বন্ধ। এখন যা কিছু একটা করব, কী যে করবো তখন ক্লিয়ার ছিল না। তবে এটা ছিল কি, প্ল্যানেটটা ছিল কি, এরপরে আজীবিকার জন্য যে কাজগুলো হয় সেটাতে সময়টা বোধহয় অনেকটা কমিয়ে যাবে। এই কিছু একটা আদার অ্যাক্টিভিটিস নিয়ে থাকবো, রিটায়ার্ড হব না সেই অর্থে, কাজ করব। কিন্তু কাজটা হতে পারে এরকম, যেটা একটা সোশ্যাল সার্ভিসই বলতে গেলে, সমাজসেবা ব্যাপারটা আছে। আবার অনেকে এইভাবেও নেয় কি, যারা খেতে পারে না ওদেরকে খাওয়া দেওয়াটা একটা সমাজসেবা ডেফিনেটলি। আর যারা পড়তে পারে না ওদেরকে কাপড় দেওয়া সমাজসেবা অনেকেই করে, আমরা সবাই করি এটা। কিন্তু ভাবছিলাম কি, কিছু আরও ধরনের সমস্যা যদি হয় বা হতে পারে, আমার এটাই ফিল হচ্ছিল কি এখানে যারা সংস্কৃতিকে ধরে আছে,
আর যে কোনো মানে সংস্কৃতিতে অ্যাকচুয়ালি কি হয় কি, যারা ধরে থাকে তাদেরকে যদি কিছুটা সাপোর্ট করতে পারি বা কোনো উপায় যদি আমি ওদের জন্য হেল্প করতে পারি, তো সেটা নিয়ে ভাবতে ভাবতেই ভাবলাম কি ঠিক আছে, এখানে কিছু একটা যদি আমি করি তো চেষ্টা করব। তো এই করতে করতে গত বছর 15th অগস্টে পেসওয়েভের জন্ম হলো। বাহ, আমাদের জন্মটা খুব সুন্দর দিনে জন্ম। এবং আমি ভাবছিলামই যে জিজ্ঞেস করি পেসওয়েভের জন্মটা কবে, মানে বার্থডেটা কখন আসে বা কিভাবে এটা কনসেপ্টুয়ালাইজ করলে তুমি, মানে এটা মাথার মধ্যে এলো কি করে। কিন্তু খুব সুন্দর লাগলো তুমি যেভাবে উত্তর দিলে। ইন্দ্রাণী, হ্যাঁ, এবার আমি একটু জিজ্ঞেস করি দিদি, একটা প্রশ্ন ভীষণ জানতে ইচ্ছে করে দাদা, যে এই যে পেসওয়েভ নামটা কেন, এটা কিসের জন্য? পেসওয়েভ নামটা, হ্যাঁ, যখন ভাবলাম কি কিছু একটা শুরু করব, তো কি একটা পরিচিত তো একটা তো সামনে রাখতে হবে। তো যেই জিনিসটা বেসিক্যালি সবসময় ছোটোবেলা থেকে করে আসছি, সেটা ছিল কি যখনই মানে হাত জোড় করে ভগবান হোক বা যার সামনেই নতমস্তক হয়ে যখন আমরা কিছু একটা মানে প্রার্থনা করি, তখন এটাই বলতাম কি গিভ মি আ পিসফুল ডে, সাকসেসফুল ডে অ্যান্ড এন ইভেন্টফুল ডে। তো ওই তিনটে শব্দ পিসফুল, সাকসেসফুল, ইভেন্টফুলে 2 লেটার অ্যাক্রোনিম করে পেসওয়েভ নামটা হয়েছে। তো সেটা একটু প্রোনাউন্সিয়েশন অনেক একটু অসুবিধা হয়, আমি চেষ্টা করি ওদেরকে জানাই। তবে এনিওয়ে যারা ভালো করে প্রোনাউন্স করে আই লাভ দেম। মানে থট অ্যাকচুয়ালি থটটাও খুব ভালো। মানে আমি যদি যাকে অলমাইটিকে সকালবেলা উঠে তাকে আমি নিবেদন করে আমার দিনটা শুরু করছি, আর সেটাই আমার যে কার্য নেক্সট, আমার কর্মজীবনের যেটা যেটা একটা তৈরি করলাম একটা, সেই অ্যাক্টিভিটিস তারই আন্ডারে হবে। বিউটিফুল নামটা নিয়ে না আমি দেখছি অনেকেরই প্রশ্ন আর কি, যে এরকম একটা নাম কিসের জন্য বা কিরকম কি কারণ, মানে ধরো কি হয় নামের সাথে মিল রেখে কেউ নাম রাখে, কেউ ছেলের নামের সাথে মিল রেখে নাম রাখে বা কিছু, কিন্তু দেখলাম কোনো কিছুর সাথেই মিলছে না, সেই জন্যই প্রশ্নটা করা আর কি। এটার আনসার দিতে আমার মনে নীলাদ্রি খুব ভালোবাসে, বিকজ ইট ইজ সামথিং ভেরি মাচ রিলেটেড টু হিম, নিজের সন্তানের মতন ব্যাপারটা নিজে। হ্যাঁ, এটা তো একটা মজার গল্প আছে। যখন আমি শুরু করেছিলাম তখন কিছু দলের সঙ্গে যুক্ত হলাম, তো ওরা জিজ্ঞেস করলো লোগোটা পাঠাতে, লোগো পাঠালাম। তো যারা ওদের এই কাজগুলো করে তারা আমাকে দেখলো এটা আবার কীরকম নাম, একটু ভালো ব্র্যান্ডিং করলে ভালো হয় না। আমি তখন বললাম, যারা ছিল মানে যে ভদ্রলোক বলছিল উনি আবার অ্যাডভার্টাইজমেন্ট লাইনের, তাহলে আপনাদের লাইনের একটা কথা বলি। তো বলে কি, আমি বললাম একটা অ্যাড দেখেছিলাম না ওই যে হ্যাপিডেন্টের, ওটা কিন্তু মাথায় সেট করে গেল কেন, আর তাতে যা ছিল অ্যাডে ওটা খুবই ইললজিক্যাল, মানে লোকের দাঁত কেলিয়ে তারপর দেখছে কি লাইট জ্বলে যাচ্ছে, ওরকম ওটা হিট করে যায়। তো অনেক সময় কিছু এরকম একটা নাম থাকলে না, পুরো নামটা না বললে কি একটা পেসু করে কিছু একটা আছে, তো বাস ঢুকে গেছি আমি, মানে ওটাই ছিল অবজেক্টিভ। তো সেটা একটা ডিফারেন্ট নাম, বাট তার পেছনে একটা যেটা আমি বললাম সেটা নিয়েই থাকি, সে নিয়ে মানে চলা, আর এটাই করে যাচ্ছে। তো খুবই মহৎ, এবং নামকরণটা তো যথার্থভাবে সার্থক, এই মুহূর্তে তো খুবই সার্থক। আমরাও সত্যি মানে সার্থক তোমার নামকরণের সাথে, আমরা বা আমাদের ভিউয়ার্সরা যারা দেখছেন প্রত্যেকেই আমরা এই নামকরণটা তোমার যথাযথ। এবার একটু দিদি চন্দ্রানী, তুমি বলো কিরম করে তুমি সাহায্য করছো নীলাদ্রিকে। এবং আরেকটা জিনিস আমি জানবো যে কখন, যখন নীলাদ্রি কলকাতায় ছিল তখনই কি তোমাদের আলাপ? হ্যাঁ, মানে আগেই আলাপ ছিল, একবার আমাদের ব্যাঙ্গালোরে দেখা হয়েছিল, বাট দ্য রিলেশনশিপ স্টার্টেড in Kolkata. Okay. So from there on the journey began, and it's going to be 25 years next year. Congratulations. Thank you. একটু অ্যাড করব, মানে যে ডেটটা নিয়ে আমি বেসিক্যালি মানে আরো মানে কাছের ডেট, নট বিয়ের ডেটটা। বিয়ে একটা ফর্মালিটি, আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল কিন্তু তারও আগে। তো আমি সেই ডেটটাকে নিয়ে চলি। তো সেটা 95 থেকে, তো সেটা মানে 30 বছর, এই বছর 30 বছর হবে। খুব ভালো, খুব সুন্দর। তো এখন তো তুমি ফুল ফ্লেজেড, তোমরা দুজনে এই জিনিসটাই করছো। হ্যাঁ, মানে আমরা এখন দুজনই একই এটাতেই ইনভলভড হয়ে আছি 100%, and I am always there by his side and I go by what he believes in. আমরা সবসময় এরকমই একটা, যেটা ওর থট প্রসেস থাকে, অফকোর্স আমার পয়েন্ট অফ ভিউ করছে এখানে একটু ডিফারেন্ট হলো, আমি বোঝাই বা বললাম, দুজনে ডিসকাস করে এগিয়ে যাচ্ছি। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি এনজয় করি যেখানে একটু ইন্টারাকশন হয়। আই ওয়াজ অলওয়েজ ইন টু কাস্টমার ইন্টারাকশনস অর রিলেশনশিপ ম্যানেজমেন্ট, তো সেখানে আই এনজয় দিস পার্ট অফ মাই লাইফ টু। এখানে আমি লোকেদের সাথে ইন্টারাক্ট করার পাচ্ছি বা আরও জানার, কালচারালি আমি
খুব একটা আমি গান নাচ গান কিছু শিখিনি, বাট আই এনজয় দিস। অ্যান্ড নাটক যত দেখছি, নাটকটা ভালো লাগতো, বাট আই নেভার গট আ চান্স দেখার বা ওরকম করার। পুজোর নাটক আমি ওখান থেকে শুরু হয়েছে। এখন যত দেখছি ততই আরও ইন্টারেস্ট বাড়ছে, আরও ইনভলভ হয়ে যাচ্ছি, আরও মজা পাচ্ছি। তোমাদের যে এরকম ধরনের দুজনের কাজ, মানে ও যে একটা হাত বাড়িয়ে দিয়েছে তোমরা দুজনেই ইনফ্যাক্ট, তো এটা তোমারও মত, তাই না? একই রকম ফিল করো যে আমার উচিত এটা হাতটা বাড়িয়ে দেওয়া? হ্যাঁ, এটা আমরা ফার্স্ট টাইম করছি না। আমরা তো একটা প্রান্তিক ইয়ের সাথে, একটা পুজোর কমিটির সাথেও তো আছি, অনেক বছর ধরেই আছি। সেখানেও আমরা যতখানি পারি, যেরকমভাবে আমরা সব দুজনে মিলে বা অন্যরা সবাই মিলে, আমরা তো ওটা তো আমাদের একটা ফ্যামিলি গ্যাদারিং টাইপের, আমরা সবাই মিলেই করতো। ওখান থেকে কোনোদিনও এরকম আসেনি যে কেন করবো বা যে এটা আমি I should not go beyond this limit, এটা কোনো দিনও আসেনি। অ্যান্ড ওর একটা ফিলসফি আছে। ও যখন ইয়েতে ছিল, ইন্দোরে যখন ইয়েতে ছিল, পেইং গেস্ট ছিল, ওখানে শ্রীবাস্তব আন্টি বলে একজন ওনার ভেরি ক্লোজ, ওর সাথে খুব ক্লোজ ইয়ে ছিল, ওদের বাড়িতেই থাকতো। উনি ওর মধ্যে একটা শিখিয়েছিলেন যে গিভ, দ্য মোর ইউ গিভ ইউ উইল গেট মোর ব্লেসিংস অ্যান্ড মোর হ্যাপিনেস উইল কাম। ওই জিনিসটা ওর মধ্যে ঢুকে গেছে, অ্যান্ড হি বিলিভস ইন ইট থারলি। অ্যান্ড আমি যত ওর থেকে শুনেছি, বা আমার মাও ওটা এরকম করতো, আমার মধ্যে একটা ছিল, আমার মধ্যেও যেন ওটা, মানে আই এনজয় ডুইং দ্যাট, উই এনজয় ডুইং দিস। তুমি দেখো একটা জিনিস, মানে তুমি এটা ভাবতে পারছো, এটা আমিও নিজে একটা রিয়েলাইজ করছি যে কোনোটা কাপল থট প্রসেস এরকম লেভেলে গিয়ে মিলছে, মানে মানুষের সংসার করতে গিয়ে চলো মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, কিন্তু এখানে একটা প্রজেক্ট ওরা নিচ্ছে, যে একটা ভাবনা পরিকল্পনার যে একরকম একটা রাস্তা দুজনে মিলে দেখছে। আর একটা কথা আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, এটা খুব পার্সোনাল প্রশ্ন হয়ে যাবে হয়তো, কখনো কি তোমার কোনো মুহূর্তে কি কোনো অনুশোচনা হয় না যে আজকে দাদা যে কাজটা, মহৎ কাজটা করছে, এগুলো যদি আমার কিছু আরও তো আমার অ্যাসেট বাড়তে পারতো, বা যেটা জেনারেল সব মেয়েরা, অনেক মেয়ে চায় না যে আমার আর একটা বাড়ি হোক, আমার আর একটা গাড়ি হোক, আমার আরো দুটো গয়না হোক। না, অ্যাসেটের ব্যাপারে হয় না, কিন্তু অনেক সময় টেনশন হয়, কেন কি এখানে অনেক রকমের কথাবার্তা হয়, তো সেই জিনিসটা আমার কখনো, কেন কি একটা টাইমে যদি আমরা কোনো কাইন্ড অফ ফিল্টার করি, বা আমরা এখন যেরকম সবাই সাথে আছি, কোনো কারণে আমাদের যদি কোনো জিনিস ম্যাচ করছে না, আমাদের থট প্রসেসের সাথে ম্যাচ করছে, কোথাও ফিল্টার করলে, কোথাও যদি কিছু এটা কিভাবে আসবে সেটার একটা ভয় থাকে। মানে আমি ওকে অনেক সময় বলি, অ্যান্ড হি অলওয়েজ এক্সপ্লেন্স কি এভরিথিং হ্যাজ, মানে একটা তো ব্যাড নেগেটিভ পজিটিভ সবই থাকে, সো উই হ্যাভ টু গো বাই দিস, উইল গো অ্যালং উইথ ইট, ফ্লো উইথ দ্য ওয়াটার, ইউ নেভার নো হোয়াট হ্যাপেন্স নেক্সট। সময়ের সাথে চলছো, যা হবে হবে। আচ্ছা, এবারে আমরা আমার একটা প্রশ্নতে আসি নীলাদ্রি, যে এরকম ধরনের যখন কাজ তুমি আরম্ভ করেছো দিল্লিতে, এরকম তাতে অনেক মানুষজনের কাছে এই সাপোর্ট পৌঁছে যাচ্ছে, তো এইখানে মেনলি কি নাটক, না সব রকমভাবেই তুমি দেখছো যে নাটক ছাড়াও পুরো কালচারালটাকে কভার করছো? যখন এটা ভাবলাম পেসওয়েভ নিয়ে, তো তখন ভাবলে তো হবে না, আমাকে তো কেউ চেনে না, আমার তো কোনো সেরকম মঞ্চে উঠে শিল্পীর তো কোনো কাজ করিনি, তো আমার তো সেরকম পরিচিতি নেই, তো কিভাবে শুরু করব? তো এই একজন দুজনকে চিনতাম যারা এই মানে মানে গানের বা নাচের বা এগুলো প্রোগ্রাম করেন, ওদেরকে জাস্ট জানালাম কি কীরকম একটা কিছু শুরু করছি, ইনিশিয়েটিভ ইজ মোর অফ আ ফিলান্থ্রপিক ওয়ার্ক। তো তখনই মানে সারাটা প্রথম পেলাম শুভ্রাংশুর কাছ থেকে। তো লাস্ট ইয়ার মানে অগস্টে তো মানে বর্ন হলো, তারপরে যে প্রথম যেটা কাজটা করলাম বা যুক্ত হলাম সেটা ছিল শুভ্রাংশুর 8th অ্যানুয়াল কনসার্টে। তো সেখানে অমিতাভ দার সঙ্গে আমরা দুজনেই তখন ছিলাম সঙ্গে, ওখান থেকে শুরু, সেখান থেকে একটা মানে লোকে একটু চিনতে শুরু করলো। তারপরে নবপল্লীর সঙ্গে লজ্জা নাটক নিয়ে ওদের 3rd শো থেকে মানে যুক্ত হলাম ওদের সঙ্গে। তারপরে ওদেরকে নিয়ে গেলাম ভোপাল আর জবলপুরে লজ্জা শোটা নিয়ে। সেগুলো কিছু জিনিসটা যখন ফেসবুকে আসতে শুরু করলো, তখন অনেকে ভাবতে শুরু করলো কে এরা, কেন করছে, এই কেন প্রশ্নটা একটা খুব ইম্পর্টেন্ট, লোকের মাথায় সবসময় আসে।
তো আমি অনেককে জিজ্ঞেস বলি কি অনেকে কিন্তু বেশ সমাজসেবা বা যেরকম বলো সোশ্যাল সার্ভিস করে, লাইক আমি যদি অনেকগুলো টাকা যদি দিয়ে দিই কোনো একটা অনাথ আশ্রমে, কেউ তো কোনোদিন প্রশ্ন করবে না আমাকে। কিন্তু এটাও তো মানে সমাজকে ধরে রাখার একটা কাজ। তো সেই জায়গায় যদি কিছু হেল্প করছি তাহলে প্রশ্নটা কেন, মানে কেন করছে, আমাদের পাওনাটা কি? আমরা অনেক সময় বলি, আমরা দুজনেই বলি, আমি তো ছিলাম ভোপালে, বাংলার সঙ্গে যদি সেরকম পরিচিতি নেই কেউ, আর তারপরে মানে কালচারাল ব্যাপারটা আরও অনেক দূরে, সেই জায়গায় যখন আমরা এই কাজগুলো করছি লোকে অনেক সময় ভাবতে পারে কি এদের মানে অবজেক্টিভটা কি। আমাদের অবজেক্টিভটা যদি দেখি আমরা এট দি এন্ড অফ দ্য ডে আমরা কী পেলাম, আমরা পেলাম আমাদের পাওনাটা হলো অনেক লোকের সঙ্গে আমাদের পরিচিতি হচ্ছে, অনেক গুণী শিল্পীদের সঙ্গে আমাদের ওঠা বসা হচ্ছে, ওদের কাজের ধরন দেখছি আলাদা আলাদা ধরন, এগুলো তো পেতামই না কোনো দিন। কত কিছু শিখতেও অনেক কিছু আমরা পাচ্ছি। মানে আমি তো যতখানি পাওনাটা সবসময় ওই টাকা দিয়ে হয় না, নিশ্চয়ই না। অনেক কিছু পাচ্ছি, অনেক একটা মানে কীভাবে বলবো, শেখার প্রচুর জিনিস অনেকটা, যেখানে কিছুটা যদি আমিও যদি অ্যাড করতে পারি পার্সপেক্টিভ হিসেবে, তো ওরাও দেখছি কি এখন আমার কথাগুলো কিছুটা নিচ্ছে, মানে নিতে চায় বোধহয় অনেকটা, জানি না আমি, তবে আমি নিজেকে রেস্ট্রিক্ট করে রাখি, ক্রিয়েটিভ সাইডে আমি যাই না, আমি টাচ করি না। আমার কাজটা হচ্ছে তার প্রি অ্যান্ড পোস্টের ব্যাপারটা কীভাবে জিনিসটাকে তৈরি করতে হবে সেগুলো কাজে থাকি। ওরাও দেখছে কি হ্যাঁ বেশ ভালো একটা আমরা মানে সুযোগ বা মানে না এখানে বলতে হবে এই যে পেশোয়ের কাজের মধ্যে থেকে যদি আমি ব্রডলি মানে ডিফাইন করি, খালি ওই টাকা দেওয়াটাই কাজটা না, আর ওটার জন্য খালি পরিচিতি পাবে এটা আমি নিজেও চাই না। মানে রিসোর্স একটা ব্যাপারটা আছে, রিসোর্সের মধ্যে মানে ফান্ড ব্যাপারটাই থাকছে, সেটাকে আমি খুবই সেকেন্ডারি করে রাখতে চাই, সেটা তো থাকবে বা আসবে। আমি এনজয় করি ওটার মানে ওদের যে মানে অনুষ্ঠানটা হচ্ছে ওটাকে একটা সুন্দরভাবে প্যাকেজ করে লোকজনের কাছে পৌঁছে দেওয়া, ওটাকে প্রমোশন করা, আর তারপরে এই যে অডিয়েন্সের রিচ। যখন আমি শুরু করেছিলাম না তখন কিছু ফেসবুক পোস্ট দেখতাম, একজন কেউ লিখলো আমার নাটক তো 3 মাস আগে থেকে লোকে জানে ওই ডেটে আছে, তবুও আরেকজন ওখানে ডেটে রেখে দিল, ঠিক আছে। তখন আমি ভাবতাম ওই 250-300 লোকই নাকি, মানে এই প্রশ্নটা কেন, তার মানে এটাকে বাড়াতে হবে, এটা যখন বাড়বে তখন একদিনে 4টে প্রোগ্রাম হোক না, কেন হবে না, হোক প্রোগ্রাম, যতটা হবে অতটাই ভালো। এই যে অডিয়েন্সটা যে রিচটা যে বাড়াবার জন্য, ওইটার জন্য আমার মেইন আমি এফর্টটা দিচ্ছি বা চেষ্টা করছি কি সেটা যদি বাড়ে, তার জন্য হতে পারে ফিজিক্যালি আমাদেরকে অনেকটা মানে জায়গায় যেতে হবে, মানে খালি মানে বিসি পাল বা হ্যাঁ মুক্তধারা ছাড়াও আমাদেরকে আরও অডিটোরিয়ামে যেতে হবে। সেটা একটা চেষ্টা করতে করতে ওখানে দ্বারকাতে সিসিআরটিতে 3rd অগস্টে একটা নাটক হলো, খড়কুটো নাটক হলো দক্ষিণায়ন গ্রুপের, তো সেটা শুরু হচ্ছে। নেক্সট নাটক অলরেডি সেট হয়ে গেছে, প্ল্যানটা করেছিলাম কি অ্যাটলিস্ট 3 মাস অন্তরে অ্যাটলিস্ট ওখানে নাটক হওয়া উচিত, চর্চাটা যেন থাকবে, তো সেটা মানে নভেম্বর মাসে করা হবে। কিন্তু তার মধ্যেই কী হলো জানি না, আমরা শুরু করলাম বলে জানি না, সাডেনলি সিসিআরটি ওদের অডিটোরিয়ামের ভাড়া বাড়িয়ে দিল। হ্যাঁ, তো যারা করার ছিল তারা আমাকে বললো দাদা ওরা তো ভাড়া বাড়িয়ে দিয়েছে, তাহলে আমরা আবার ওখানেই চলে যাবো না, চর্চা যখন শুরু হয়েছে এটা হোক, এটা হতে হবে। আর ওই অঞ্চলে অনেক বাঙালিরা আছে, তো সবসময় ওরা আসতে পারে না এত দূর বা যে কোনো কারণে, আমাদেরকে ওখানে গিয়ে রিচ করতে হবে, তুমি ওটা করো, ওটা হবে, আমরা করবো, ওটা মোস্ট লাইকলি যদি হয় তো 1 নভেম্বরে হবে, মোটামুটি কথা সব হয়ে গেছে, তো 3 মাসের অন্তরে হয়ে যাচ্ছে। তো সামওয়্যার কিছু না কিছু করে দিচ্ছে, যে নাকি প্রার্থনা করি করে দিচ্ছেন উনি, তো এটা হচ্ছে। এরপরে গুড়গাঁওয়ের দিকেও যাবার ইচ্ছেটা আছে, গুড়গাঁও বেল্টে হয়েছে মানে অনেকে নাটক করার চেষ্টা করেছেন বা করেছে নাটক। আমার ধরনটা একটু ডিফারেন্ট, মানে আমি তো শিল্পী লোক নই মানে সেই হিসেবে, তো আমি আগে বেসটা তৈরি করি, পুজোর দলগুলোর সঙ্গে যোগাযোগ করি, বিকজ ওরাই তো আনবে লোক, তো ওদের সঙ্গে অনেকটা গ্রাউন্ড ওয়ার্ক করি, কথা বলি, আর তারপরে নিজের কথাটা বলি কি এরকম একটা কাজ হচ্ছে, তো তোরা দেখি। আর আমার একটা ক্যালকুলেশন ছিল, মানে যে 300-400 যে লোক আছে না, এর চেয়ে বিয়ন্ড হতে পারে কি, তো একটা খুবই সাধারণ ক্যালকুলেশন, অ্যান্ড আই কুড বি রং অলসো ড্রাস্টিক্যালি। তো প্রারম্ভের একজন আছে রবিশঙ্কর কর, রবিদা, তো ওনার সঙ্গে একবার কথা হচ্ছিল, অনেকগুলো ফিগার শুনেছি আমি কি দিল্লি এনসিআরে নাকি 20 লক্ষ বাঙালি, 25 লক্ষ বাঙালি, তো আমি জিজ্ঞেস করলাম অ্যাকচুয়াল ফিগারটা কি কিছুকে বলতে পারবে, তো তুমি তো সেন্সাসে কাজ করেছো, তো তোমার কথাটা তাহলে অনেকটা আমাকে নিতে হবে কি হর্সেস মাউথ হিসেবে, তো তোমার হিসেবে কত, বলো লাস্ট সেন্সাস তো হয়েছিল অনেক বছর হয়ে গেল, তো 2011-তে হয়েছিল,
তো সেই সময় 21 লক্ষ মানে বাঙালি দিল্লি এনসিআরে। তো এখন এক্সট্রাপোলেট করলে আপ টিল দিস টাইম অ্যারাউন্ড 28 লক্ষ বাঙালি হবে। আচ্ছা 28 লক্ষ বাঙালি আছে এখানে তো দিল্লি এনসিআরে, তার মানে যদি আমি ধরি 4 জন করে ধরি একটা পরিবারে, তো 7 লক্ষ বাঙালি পরিবার। আর 7 লক্ষ বাঙালি পরিবার মধ্যে থেকে নাটক কি সবাই ভালোবাসবে? সবাই তো ভালোবাসে না বোধহয়। তো আমি একটা ছোট্ট এক্সাম্পল নিলাম, যেমনি আমাদেরই একটা যে পুজোর দলের মধ্যে 150টা ফ্যামিলি আছে, তার মধ্যে একটা 15টা তো ফ্যামিলি তো দেখে নাটক বা দেখতে ভালোবাসে, তার মানে 15%। আমি 15ও ধরলাম না, আমি 1% ধরলাম। যে 7 লক্ষর 1% হচ্ছে 7,000। 7,000 পরিবার হাজব্যান্ড ওয়াইফ ধরলে 14,000, আমি সেটাকেও কমিয়ে দিলাম। আমার টার্গেট 4,000। ওই 400টাকে 4,000 করার একটা চেষ্টা করে যাচ্ছি। যেটা হয়ে যায় সাকসেসফুল হয়ে, তাহলে কিন্তু পরের দিকটা যেটা আমার নেক্সট মানে প্রিন্সিপাল বা ওটা আছে কি, সাহায্য তো নিতে হয় ইনিশিয়ালি করার জন্য, সেটা করতে থাকবে, কিন্তু ওটা ওর নাটকের দলগুলো বা যারাই করছে তার সেলফ সাস্টেইন হয়ে যায়। সেলফ রিলায়েন্ট হতে গেলে তখন অবজেক্টিভটা হচ্ছে কি ক্রাউড ফান্ডিংটা আনা। ক্রাউড ফান্ডিং বলতে গেলে এখানে যারা দর্শকরা আসছে বা শ্রোতারা যারা আসছে, তো এটা আমি বলি অনেক সময় কি মানে আমাদের সংস্কৃতিকে বাঁচাবার জন্য দায়িত্ব খালি যারা শিল্পী তাদেরই না, যারা শ্রোতা আছে বা যারা দর্শকের তাদেরও দায়িত্ব। কিন্তু সেই দায়িত্বটা কীভাবে হবে? ওই টিকিট বলুন বা ডোনার কার্ড বলুন, যেটাই হয় ওটা নিয়ে গিয়ে যাতে কী হবে ওদের জিনিসটা সাইকেলটা চলতে থাকবে। হ্যাঁ, তো পেসুইভার অবজেক্টিভটা এরকম হচ্ছে কি, এই যে টিকিট কালচারটা যেটা আছে, যেটা অনেকটা এখন এস্টাবলিশড হয়ে গিয়েছে, নাটকের ক্ষেত্রে তো অ্যাটলিস্ট হয়ে গিয়েছে, কিন্তু এই টাকাটাও পুরোটা এখনও হচ্ছে না। মানে মানে উই উড বি ভেরি হ্যাপি কি যেদিন মানে নাটকের দলগুলো ওদের সব টোটাল খরচাটা যেন টিকিটের বাবদে যেন হয়ে যায়। কিন্তু তার জন্য এখন যে টিকিটের রেটটা থাকছে তার চেয়ে আরও বাড়াতে হবে। কিন্তু সেটা বাড়াবার জন্য নাটকের মানটাকে উঁচু করতে হবে, লোকে দেন ডিমান্ড করবে, আরও ভালো নাটক দেখবে, লোকে তখন টাকা দেবার জন্য মানে রেডি হবে বোধহয়, হোপফুলি। তো আমাদের অবজেক্টিভ এটাই হচ্ছে কি যেদিন এটা মানে হয়ে গেল আর পেসুবে দরকার পড়ছে না, সেদিন আমরা দুজনে নিজে বোচকা বাচকি বেঁধে উইল গো ফর অ্যানাদার নিউ সোশ্যাল এক্সপেরিমেন্ট মেবি, জানি না। থাকলে থাকবো, নাটকগুলো দেখবো, ভালো লাগছে। নাটক তো চলবে সঙ্গে, মেবি সাম আদার। নাটকের সঙ্গে কি হলো, যখন মানে নাচের শুরু দেখতে গেলে শুরু করেছে গানের দলের সঙ্গে, শুভ্রাংশু স্বরছন্দা দেখতে গেলে ওখান থেকে শুরু। তো গানের দল বা নাচের দল বা যেমন বইমেলা বা এইসব জায়গায়ও মানে কিছুটা ইনিশিয়েটিভ নিয়ে কিছু সাপোর্ট দেওয়ার পেছনে কারণটা হচ্ছে কি আরও অডিয়েন্সের রিচটাকে বাড়ানোর জন্য, যতটা বাড়াতে পারবো সেটা একটা চেষ্টা। ওই কারণে করছি। বলতে গেলে প্রথম লাভ নাটকই আছে এখনও। আর অনেক সময় যখন যারা নাটকের বড় বড় গুণী শিল্পীরা আছে ওদের সঙ্গে যখন বসি আমি বললাম তোমাদের মতন তো হতে পারিনি, কিন্তু একটা জিনিসে কিন্তু তোমাদের চেয়ে বোধহয় অনেকটা এগিয়ে গিয়েছি। বলে কি, আমার রেকর্ডটা বোধহয় তোমরা ভাঙতে পারবে কি? মানে এপ্রিল মাস থেকে আজ পর্যন্ত 94 নাটক দেখা। বাবা দাদা, আমি তো এত নাটক, হ্যাঁ প্রচুর নাটক দেখি। মানে আমাদের যারা নাটক হবে সেটাতে নীলাদ্রি দেখতে যাবে, চেষ্টা করি। বছর পরে তো আমরা নীলাদ্রিকে শোতেও দেখতে পারি নাটক করছে, নাটক করতে করতে এতটাই আমরা দেখেই মজা পাই, স্টেজে উঠেই গেছে। তো দেখতে দেখতে এমনই স্টেজে উঠে যাওয়া হয়েছে। না না, মঞ্চের শিল্পী আলাদা, আর আমরা অডিয়েন্স হিসেবেই ভালো। সবাই যদি শিল্পী হয়ে যায় তাহলে অডিয়েন্স থাকবে না। না তাছাড়া একটা কথা যেটা বলছিলাম, শিল্পী কিন্তু এক ধরনের, আমিও বলতে পারি আমরাও এক ধরনের শিল্পী। আমরা হচ্ছে মঞ্চের পেছনের শিল্পী। আর অবজেক্টিভটা এরকম আছে কি যারা মঞ্চে আছে ওদের পেছনে যে কাজটা হচ্ছে, মানে শিল্প মানে তো কিছু ক্রিয়েট করা, তো এক ধরনের শিল্পী। তো ক্রিয়েট কি করছি, ক্রিয়েটটা করছি একটা পরিমণ্ডল বা যেটা আমরা বলি ইকোসিস্টেম। একটা ইকোসিস্টেম এরকম যদি তৈরি হয়ে যায় যেখানে সব দলগুলো সেলফ রিলায়েন্ট হয়ে গেল, ওরা ওদের নাটকের খরচাও বার করে নিচ্ছে, মানে যারা দর্শক আসছে বা শ্রোতা আসছে ওদের কাছ থেকে সাইকেলটা কন্টিনিউ করে যাবে, তারপরে তো আর দরকার নেই। আমি এখানে একটা ছোট্ট করে কথা জিজ্ঞেস করে ফেলি, কারণ ইকোসিস্টেমের কথাটা দেখো, সাধারণ আমরা কালচারাল ডিসকাস করছি, আমরা নাচ গান নাটক, ঠিক আছে, কিন্তু when you talk about ecosystem it reminds me কি একজন খুব ভালো যে মার্কেটিংয়ের লোক বা ম্যানেজমেন্টের লোক সেই ধরনের কথাগুলো বলতে পারবে এবং তার ভেতরে এই জিনিসটা খেলবে যে
ইকোসিস্টেম, ওয়াই উই নিড টু ফার্স্ট ক্রিয়েট দ্যাট। এবারে আমাকে একটা বলো, তুমি এই যে ইকোসিস্টেম ক্রিয়েট করার সময় এই এত লোক, এত রকমের তাদের আইডিয়াজ, এত রকমের তাদের স্বভাব, এত রকমের তারা, অনেকে পজিটিভ অনেকে নেগেটিভ, এটাকে হ্যান্ডেল কী করে করছো? ব্লটিং পেপার পড়ে ঘুরতে থাকে। যেটা তোমাকে বলে, এটা আমাকে শুদ্ধ বলেছিল, সাজবাতি শুদ্ধ, এই তুমি নাকি একটা ব্লটিং পেপার নিয়ে ঘুরে বেড়াও কি? হ্যাঁ, ব্লটিং পেপার নিয়ে ঘুরে বেড়াই। কেন কি এখন খুবই নতুন এই জায়গায় এসছি, অনেক কিছু কানে যায়, শুনি, ওটা অ্যাবজর্ব করি। আর তারপরে যেটা আমি দেখলাম কি, একটা ঘটনা কেউ আমাকে যখন বললো, তো ওটা শুনলাম, অ্যাবজর্ব হয়ে গেল। আমি কিন্তু আরেকজনের কাছে যাচ্ছি না, এই একটা ঘটনা শুনলাম, এরকম হয়েছিল কিনা না, সেরকম কোনোদিন করি না। কোনো একটা কারণে সেই ঘটনার চর্চা এমনিতেই এলো, আরও কারোর সঙ্গে যখন আমি কথা বলছি, তখন দেখলাম ওই সাইডটা তো আরেকটা ডিফারেন্ট। তারপরে আরও আরেকজন এসেছে, তো এই একটা ঘটনা যখন 4-5 জনের কাছ থেকে ডিফারেন্ট ভার্সনগুলো যখন আমি শুনছি, সেটা কিন্তু আমি নিজে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করছি না, এটা এমনিতেই আসছে, বিইং এ ব্লটিং পেপার। তখন আমি দেখলাম কি না, অনেক জায়গায় দেখছি কি 20-25% কিন্তু তথ্য, বাকিটা না অনেক সময় না এক্সট্রাপোলেশন হয়ে যায়, ডিপেন্ডিং অপন how much you like or dislike that person or that place etc. তো এর জন্য ওই জিনিসটা অনেক আগে থেকেই কিছুটা আইডিয়া আছে, তো সেটা নিয়ে চলছে। নতুন জেনারেশনকে ধরো, কোনো লোক কেউ হেল্পের জন্য এলো তোমার কাছে, তুমি একটা ইকোসিস্টেম তৈরি যখন হয়, তখন এই কাজটা খুব কাজে লাগে। এই ফরমেশনটা যে করতে জানে, তা সেরকম মানুষ খুব কাজে লাগে। কারণ আমি পারছি না ইকোসিস্টেম তৈরি করতে, আই হ্যাভ রিসোর্সেস বাট আই এম ফেল টু ডু দ্যাট, আমি পারছি না। সেইখানে তুমি দর্শকদের, যারা ইয়াংস্টার, যারা নতুন কিছু তৈরি করতে আসছে, তাদের তুমি সর্বপ্রথম কি বলো, যে কি পয়েন্টসগুলো তারা নিয়ে চলবে? বলবো এখানে এখনো সেই জায়গায় অতটা মানে এখনো গিয়ে পৌঁছেনি, তবে কিছু ছোট ছোট এক্সপিরিয়েন্স, ছোট যেরকম দল আছে বা বড় দল আছে। ছোট দল বলতে 15 জন মেম্বারের দল, 20 জন মেম্বারের দল, আবার 50 জন 100 জনের দল আছে। সেই দলের মধ্যেও দলাদলি হচ্ছে, তো সেইখানে তাদেরকে তুমি ইকোসিস্টেম রেডি করার জন্য বিকাম মোর হেলদিয়ার, সেটা কি বলবে? না, দলের ভেতরে কি ডায়নামিক্স আছে সেটাতে আমি যাই না, সেটা আমি দলের যে কর্ণধার তাদের সঙ্গে আমি কথা বলি, ওদের দলের মধ্যে কীরকম আছে সে জায়গায় আমি কোনোদিন কোনো কমেন্ট কারোর সঙ্গে আলাদা করে কোনো কথা বলিও না। আমি যেটা বেসিক্যালি দেখছি, আমার অবজেক্টিভটা এই মুহূর্তে হচ্ছে কীভাবে আমি অডিয়েন্সটাকে বাড়াবো। তো একটা ছোট এক্সাম্পল দেবো, যেটা মানে খুব ভালো লাগলো, ওটা একটা পাওনা। সাজবাতি ফাউন্ডেশনের একটা যে নাটকটা হলো হিন্দিতে, ঘর আর বাহার, মানে ঘরে বাইরের উপরে। তো ঘর আর বাহার তো হিন্দিতে ছিল, তো এই জন্য অনেক যারা হিন্দিভাষী বন্ধুরা আছে ওদেরকে বললাম আসার জন্য, তো অনেকে এলো। আর যখন নাটক হওয়ার পরে যখন আমি জিজ্ঞেস করলাম কীরকম লাগলো, বললো স্যার एक बात बोले। बोले क्या हुआ? आप तो इतना कल्चर लेके बात करते ना, हमारी हिम्मत नहीं बोलने की। मैंने क्या बोलने की हिम्मत नहीं हुई? नाटक कभी देखा ही नहीं, मैंने लाइफ में नाटक देखा नहीं। बोले नहीं, इस माध्यम से परिचय ही नहीं था हमारा। मैंने कहा फिर कैसा लगा? बोले सर ऐसा लगा 2-2.5 घंटे का मूवी देखा विद अ लाइव कैरेक्टर। ये हमारे लिए एक बहुत ही नया अनुभव है, जब भी हिंदी नाटक हो हमको जरूर बताइए। তো ওই যে একটা পাওনা কি কিছু যারা কোনোদিন নাটক দেখেন ওকে কনভার্ট করতে পারলাম নাটক দেখার প্রতি বা এই মাধ্যমের প্রতি। আর আরেকটা জিনিস যেটা আমাকে মোটিভেট করে, আমি জানি না এটা কতটা আমার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, কোভিডের আগে পর্যন্ত আমরা দুজনই প্রচুর সিনেমা দেখতাম, প্রচুর সিনেমা, আমাদের বাড়ির উল্টো দিকে সিনেমা হল, যে কোনো সময় মন হলো আমরা চলে গেলাম, প্রচুর সিনেমা দেখতাম। কিন্তু যখন কোভিডের সময় যখন ওই ওটিটি আর বেশ ভালো ভালো কন্টেন্টের যখন জিনিসগুলো দেখলাম, তখন আর সিনেমা হলে গিয়ে নাটক দেখানো একটা সেই আনন্দটাই চলে গেল। কিন্তু এইটা মাথায় ছিল কি, এই যে যারা যেত, আমার মতন তো আরও অনেকেই হবে, এই অডিটোরিয়ামে গিয়ে একটা আউটিং হয়ে যেত, একটা হলে বসে দেখলাম, তো এই হলে বসে দেখাটা কিন্তু অনেকে মিস করছে বোধহয়। তো ওদেরকে যদি নিয়ে আসা যায় নাটক দেখার জন্য, তো তাহলে কিন্তু আমাদের অনেকটা দর্শকের মানে ওটা বাড়বে। আর আরেকটা কী হয়, অনেকে বলে আরে তোমাদের তো অনেক, তোমরা বলছো 200, 300, 400 টাকা করে টিকিট করবে, কিন্তু সিনেমা তো 200 টাকার টিকিটে হয়ে যায়। তাহলে সিনেমা 200 টাকার টিকিট হয়, কিন্তু তার সঙ্গে আনুষঙ্গিক খরচা প্রচুর হয়। নাটকের অডিটোরিয়ামকে আমার এত পছন্দ এই কারণেই, ওখানে কিন্তু কোনো খাবার এলাও নেই, কোনো খাবারের স্টল। নাটক দেখলে ওই 200 টাকা দিলে একটা ওদের পার্কিং খরচা লাগতে পারে, ওইটুকুই। আর মোস্ট অফ দি সিনেমা হল দেখবেন ওটাতে আছে কি বলে
মলে। তো নাটক দেখার সময় একটা খরচা, Multiplex আর হল থেকে বেরিয়ে এসে যে এতগুলো দোকানপাটকে ওয়াইফকে সঙ্গে নিয়ে যদি যাচ্ছই, তারপরে যে একটা আরেকটা খরচাটাও থাকে। অনেক অনেক হাজব্যান্ডদেরকে আমি টার্গেট করি এর জন্য, কি না আউটিংটা কত আর মলে যাবে, এভরি উইকেন্ড তো আর মল যাওয়া যায় না। তো ওরকম ওদিক থেকে কিছুটা যদি হেল্প পাচ্ছি, তো ওই চেষ্টাটা করছি। আর নতুন প্রজন্মদেরকে চেষ্টা করছি, অনেকে যারা আছে তারা বাংলা ঠিকভাবে বা বলতে পারে না বা বুঝতে পারে না, তো বলে নাটক বলে নাটক কতটা বুঝতে পারবো না, আচ্ছা তো হিন্দি বুঝতে পারবি? বলে হ্যাঁ পারবো, তোদেরকে আমি হিন্দি নাটক থেকে আগে শুরু করবো। এই ব্যাপারে আমি বলবো, কালকেই আমার ননদ, বড় ননদের মেয়ে আমাকে মেসেজ করেছে যে মামি मैं भी नाटक देखने जा रही हूँ श्री राम में, श्री राम सेंटर, मेरे फ्रेंड प्ले कर रही है। তাহলে গুড, মানে ও এত আমাদের থেকে নাটক, ও এখন ইন্সপায়ার্ড টু গো देयर एंड সি নাটকটা কি জিনিস। রিসেন্ট আমি শুদ্ধদার কথা যখন এলো, শুদ্ধদার যে নাটকটা ঘর বাহার যেটা দাদা বললেন, ওটা আমি রিভিউ করেছিলাম। তাতে আমি একটা লাইন লিখেছিলাম যে এখন যেন মনে হচ্ছে নাট্য জগতের একজন আলাদিনের আশ্চর্য প্রদীপের দেখা পেয়েছি। সেইটা নিয়ে আমার শুদ্ধদা খুব মজা করে ওটাকে হাইলাইট করেছিলেন যে হ্যাঁ কথাটা কিন্তু খুব ভালো বলেছে। আমার মাথায় এটাই চলছিল, দেখো কত মানুষজন ভালো ভালো স্টোরিজ লিখেছেন, আমাদের তো অগাধ ভান্ডার, ইন্ডিয়াতে তো লেখক লেখিকার তো মানে কোনো শেষ নেই। সেইগুলো নিয়ে যদি তৈরি হয়, তো একটা টাইমে ছিল কিন্তু দিল্লিতে আমরা যখন বিয়ে হয়ে এসেছি সেই সময় শুনতাম অমুক দাদা খুব নাটক করছেন, অমুক খুব নাটকের দল ছিল, কিন্তু মাঝখানে নাটকটা ভ্যানিশ হয়ে যায়। এখন আবার কিছুদিন যাবত এটা শুরু হয়েছে, বাট ইট ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ এবং রিয়েলি গ্রেটফুল টু বলে না নেশা, এটা এক কাইন্ড অফ নেশা, একবার দেখতে শুরু এটাই এই কথাটা কোথায় জানি একদিন বললো, হ্যাঁ সিসিআরটি অডিটোরিয়ামে বলেছিলাম কি 3টে A, 3 A's, মানে আগে অ্যাওয়্যার করা, তারপরে অ্যাট্রাক্ট করা, তারপরে অ্যাডিক্ট করা। ওই জায়গায় চলে গেলে। আচ্ছা, আরেকটা কথা যেটা মানে ঘর আর বাহারের সঙ্গে যুক্ত আছে, দর্শকের না কি হয়, আচ্ছা নাটক কিন্তু অনেক ধরনের হয়, হ্যাঁ অনেক নাটকে অনেকগুলো লেয়ার্স থাকে, ঠিক আছে। নাটক বোদ্ধাদের যদি আমি একটা মানে র্যাঙ্কিং করি, হ্যাঁ তো ইট উইল বি লাইক পিরামিডিক্যাল স্ট্রাকচার হবে। বেসটা হচ্ছে আমার মতন লোকেরা যারা বেসে আছে, আর যারা নাটকটা অনেক বোঝে বা অনেক বছর ধরে করছে, তারা নাটক বোদ্ধারা টপ লেভেলে আছে। না কি হয়, অনেক সময় নাটক যখন আমরা যাচ্ছি দেখছি, আমার অবজেক্টিভটা হচ্ছে নাটকের দর্শকদেরকে বাড়ানো, বা যারা কম দেখেছে বা যারা দেখেইনি ওদেরকে নিয়ে আসা। তো নাটকে একটা জিনিস বলি, যেটা আমি শুনেছি বা কি কাজ করতে করতেই যেটা জানলাম, বলে ওটাকে লিনিয়ার নাটক। তো যেরকম ঘর আর বাহার মানে একটা গল্প স্ট্রেট চলে যাচ্ছে, ঠিক আছে। তো প্রথম যাদেরকে আনছি, যারা নতুনভাবে আসছে, তাদেরকে কিন্তু লিনিয়ার নাটক দিয়ে যদি আনি, তাহলে ওদের একটা ইন্টারেস্টটা বাড়বে। এটাও কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে কি, তাহলে কিন্তু নাটক যারা করছে, ভালো ভালো নাটক করছে বা ডিফারেন্ট লেভেল নাটক করছে, তাদেরও একটা বক্তব্য থাকতে পারে কি আমাদের তো যারা নাটক দেখতে আসে ওদেরও একটা বোধশক্তিকে আমাদেরকে বাড়াতে হবে, নাটক অনেক কিছু আছে। অ্যান্ড আই কমপ্লিটলি এগ্রি উইথ দেম। আমি কাউকে জাজ করছি না, সব ধরনের নাটকের স্পেস আছে। আমার কারেন্ট অবজেক্টিভে হচ্ছে কি এই পিরামিডের বেসটাকে আরও বাড়ানো। আর কি হবে, একটা লিনিয়ার, দুটো লিনিয়ার, তিনটে লিনিয়ার দেখার পরে এরাই চাইবে আর কিছু নতুন কিছু দেখাও না। They will demand, the ecosystem will demand, and they will keep themselves abreast with the latest one. এটা অটোমেটিক আসবে। এই বেসটা না বাড়িয়ে যদি বিগিনিং থেকে নাটকের কি কি ভালো ভালো জিনিস আছে বা অনেক লেয়ারওয়ালা যে নাটক থাকে, তাহলে কিন্তু এটা বোধহয় কমে যেতে পারে। এটাকে বাড়াই, আর এটা বাড়লে কিন্তু সবটাই বাড়বে, উপর দিকে সবটা বাড়বে। বলছি আমাদের দিল্লিতে তো একটা সুবিধা আছে, সেটা হলো NSD যেহেতু দিল্লিতে, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, সেই কারণে কামানি বলো, ওখানকার LTG বলো, আরও যে সমস্ত আমাদের সিপি সাইডে যতগুলো শ্রীরাম সেন্টার, সবেতে কিন্তু প্রচুর নাটক হয়। এবং অবাঙালি যারা মানুষজন, তাদের মধ্যেও কিন্তু নাট্য ব্যাপারটা, সাহিত্য নাটকটা বোঝার কিন্তু বেশ ক্ষমতা আছে, এবং ওরা করেও থাকেন এবং খুব যাতায়াতও করে। তো দিল্লিতে নাটক উইল বি, মানে এটা একটা ক্রেজ আছেই। আর নাটক হলে মনে হয় সবাই এর বেশ পছন্দের জায়গা নাটক। এটা শুধুমাত্র দিল্লি নয় দিদি, কলকাতা তো প্রচন্ড নাটক, কলকাতা তো নাট্যপ্রেমী, যাত্রা নাটক তো একটা টাইমে কলকাতায় তো ভীষণভাবে ওটা ছিল। আমি জানি না এখন কি, তুই বলতে পারবি? আমি একটা ঘটনা বলছি। আমার বাড়ির পাশে মধুসূদন মঞ্চ, আমি যোধপুর পার্কের বাসিন্দা আর কি। তো কলকাতার তো আমার পাশেই মধুসূদন মঞ্চ। মানে আমরা তো অফিস থেকে টিকিট পেতাম, কার্ড পেতাম, পাস পেতাম, ঠিক আছে।
এবার হঠাৎ দেখছি রুদ্ধ সঙ্গীত, মানে আমাদের দেবশঙ্করদার। তো যাই হোক, এবার রুদ্ধ সঙ্গীত হবে, আমার তো বেশ মানে আমি তো পাগল হয়ে যাচ্ছি কবে দেখবো। এবার মেয়ের তখন 2.5 বছর বয়স, ও কি বোঝে নাটক, তার আবার রুদ্ধ সঙ্গীত, ও তো কাজ কিছুতেই যাবে না, বলছে আমি নাটক গ্রুপ যাবো না। এবার আমি ওকে কী করেছি জানো, মানে আমি বলছি নেশা, মানে ভালোবাসাটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়। 4টে চিপস কিনে দিয়েছি, 3-4টে ক্যাডবেরি কিনে দিয়েছি, দিয়ে বলেছি তুই শুধু পাশে বসে খাবি, তুই শুধু খাবি, আমি দেখবো। ও কিন্তু আমাকে একটু ডিস্টার্ব করেনি, ও বসে বসে খেলো আর আমি পুরো নাটকটা দেখলাম। পরে আমি বেরিয়ে ভাবছি যে দেখো এটা মানে একটা মানে কি বলবো, একটা মানে অন্যরকম ভালোবাসা, যে আমি পারবো না ওই নাটকটা না দেখে থাকতে, আমাকে যেতেই হবে, আমি দেখবো। অ্যান্ড ইভেনচুয়ালি বাচ্চাও কিন্তু মানে অ্যাডিক্টেড যেটা বললো টু নাটক, বিকজ ও ছোটবেলা থেকে যে জিনিসটা দেখে আসবে সেটাই ও ভালোবাসবে নিশ্চয়ই, বিকজ ওর মধ্যে ওই জিনিসটা ঢুকে যাচ্ছে, ওই কালচারটা ঢুকছে যে নাটকটা এটা ও নিজেও করতে চাইতে পারে। না না, এবার কিছুক্ষণ পরে পরেই বলছে মা ভাল লাগছে না, আবার আমি বকছি, আবার চোখটা বড় করে করছি, আচ্ছা আবার খাচ্ছে আর দেখছে, মানে ও বুঝতে পারছে যে মাকে এখন ডিস্টার্ব করা যাবে না, মার সাথে এখন কথা বলা যাবে না। এইরকমই ইন্টেন্স যারা মানে দর্শক, ইন্টেন্সিটি তাদের মধ্যে আছে নিয়ে এরকম যে না ছাড়বো না, যেখানেই হোক, দিল্লিতে যদি ইন্দিরাপুরমে হচ্ছে তো আমি ইন্দিরাপুরম যাবো, ইন্দিরাপুরমের কোনো মানুষ বলবে চিত্তরঞ্জন পার্কে হচ্ছে বা গুরগাঁওতে হচ্ছে, আমি কোনো মেট্রো করে আলাদা, এই অ্যাডিকশনটা না একদম আলাদা। কিন্তু যদি ভালো ভালো মানে আমাদের যে নভেলগুলোকে তুলে ধরা যায়, মানুষের কাছে কত মানে ভালো জিনিস পৌঁছবে। হ্যাঁ, মানে আজকাল তো আমাদের এখানে যারা এখন এখানে যেখানে বাংলা যারা নাটকে আছে, অনেকের নিজের একটা ডিফারেন্ট স্টাইল আছে, যেরকম বিশ্বজিতের বা নবপল্লীদের টাইমলেস ক্লাসিক নিয়ে ওদের অনেক কাজ করেছে ওরা, খুব ভালো কাজ। হ্যাঁ, তো ওদের আরো ভালো ভালো নাটক আসছে, তো সবার নিজের একটা আলাদা আলাদা ধরনের আছে। করলাম দাদা, মানে রিভিউ করলাম তোমাদের ড্রামা সোসাইটি আকৃতি, হ্যাঁ, দুখানা নাটক খুব ভালো, খুব ভালো, খুব স্ট্যান্ডার্ড, মানে এই আর কি। যাই হোক আছে, মানে কিছু দল বেশ বেশ ভালো কাজ করে। এরকম কতগুলো দল হবে দিল্লিতে যারা নাটক করছে? আছে, মানে অনেকে কি মানে কিছু দল আছে যারা খুব রেগুলারলি নাটক করে, সেটা আমি যাপন চিত্র আছে, সাজবাতি আছে, নবপল্লী আছে, শ্রমিকের স্বপ্ন এখন গ্রুপ আছে, ড্রামা সোসাইটি আকৃতি আছে, তারপরে আরো বলেছিলে ওই 22শে শ্রাবণ পোড়াম, হ্যাঁ ওই যে বললাম স্বপ্ন এখন, হ্যাঁ শ্রমিকরা, মানে একদম ডিফারেন্ট টাইপের একটা মানে স্টুডিওটাও খুব সুন্দর, একটা ইন্টিমেট থিয়েটার ওদের, যে জায়গাটা ইন্টিমেট থিয়েটারের সঙ্গে পরিচিতি হলো ওদের একটা ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল করেছিল, ওদের একটা স্টুডিও আছে, নাটকেরই স্টুডিও আছে ওখানে, মানে প্লেও হয় ওখানে, আর ওখানে বসার জায়গাও আছে, সেখান থেকে ওটা মানে একটা জিনিসটা বুঝলাম ইন্টিমেট থিয়েটার ব্যাপারটা। তারপরে এটা জানলাম কি যে আমরা অডিটোরিয়ামে যে করি যে বড় হল, এটাও এখানে এসে আমার মানে অত নলেজ ছিল না, প্রোসেনিয়াম নাকি এটাকে বলে, এগুলো প্রচুর, মানে এই যে বলে নাকি পাওনাটা কি এই যে পাচ্ছি, এগুলো নতুন নতুন যে মানে নলেজগুলো বাড়ছে, গেন হচ্ছে, এটার থেকে তখন আমি নিজস্ব যেটা আছে ওই যে পরিমণ্ডল ব্যাপারটা নিয়ে ভাবতে থাকি, কিভাবে এটা আরও বড় করা যায়, কিভাবে আরও সেলফ রিলায়েন্ট করতে গেলে না, এটাতে একটা ঘটনা বোধহয় আমাকে বলতে হবে, না আই শুড টেল অলসো। অনেক সময় কি হয় না, আজকাল তো টিকিট তো হচ্ছে, কিন্তু তারপরে আবার লোকে দেখছে ইন অ্যাসোসিয়েশন উইথ পেসওয়েভও আসছে, বা আরও কেউ যদি সঙ্গে দিচ্ছে, তো নাটক যখন শুরু হয় তখন তার আগে একটা অ্যানাউন্সমেন্ট হয়ে যায় কি আমরা পেসওয়েভকে আমরা থ্যাঙ্কস জানাচ্ছি এক্সেট্রা এক্সেট্রা। আর তারপরে আবার যখন মঞ্চে ডাকলো, মানে রিসেন্টলি হয়েছিল, তো তখন আমি বললাম কি নাটকের শুরুতে তো বলছে কি এনাকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু এরা সবাই যে যারা যারা দর্শক সবাই কিন্তু টিকিট কেটে আসছে, ওরা নিশ্চয়ই ভাবছে আমরা তো 200 টাকা করে টিকিট কেটে আসলাম, তো এনার কি রোল, ইনি কি করলেন, মানে এনাকে কেন এত মানে দেওয়া হচ্ছে। তোমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটা জিনিস যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে কি একটা নাটকের মানে যেটা আমি এতদিন ধরে যেটা বুঝতে পারছি, ডিপেন্ড করে নাটকের কোয়ালিটি, সেট আপ, বা কীরকম কস্টিউম লাগবে, বা কোন অডিটোরিয়ামে করছো, সেখানে অ্যাটলিস্ট মিনিমাম 60-70,000 থেকে শুরু করে এটা 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত যেতে পারে। তো আজকে এই ক্যালকুলেশনটা যদি কেউ করে নিক, 200 টাকা দিয়ে যদি বিসি পালে দেখছি, আর দ্যাট টু সাবজেক্ট টু হাউসফুল, 270টা সিট যদি হাউসফুল হয় তাহলে 54,000 রুপিস আসছে, সেটাও কিন্তু কম পড়ে যাচ্ছে যে কোনো নাটকে। আর সবসময় যে হাউসফুলটা হবে তার তো কোনো গ্যারেন্টি নেই,
ঠিক আছে, তো 80% করে ধরলে তো সেই গ্যাপগুলোকে ফিল করতে হবে আনটিল দ্য টাইম এই টাকার মাত্রাটা আরও একটু বাড়লো। কারণ তার সাথে লাইট, সাউন্ড এবং কনভেন্স, তারপরে অনেক রকমের কস্টিউম, আমার মনে হয় এগুলো নিয়ে, হ্যাঁ এগুলো নিয়ে খরচাটা বলছি, এগুলো নিয়ে খরচাটা বলছি। কিছু নাটক আছে যেখানে খরচাটা আরও অনেক বেশি বা 1.5 লাখ টাকার মতন পৌঁছে যায়, বিকজ অডিটোরিয়ামের ভাড়াটাই অনেক হলো, তারপরে আরও রিহার্সালের খরচা আছে, হ্যাঁ, আর লাইট সাউন্ড বা এদেরকে একটা খরচা দেওয়ার আছে। তো এগুলো ব্যাপারটা সেট আপের জন্য একটা খরচা আছে। সেট আপ একটা হচ্ছে যে সেট আপের কাজ করবে তাকে দেওয়া, আর একটা হচ্ছে সেট আপের জন্য যে জিনিসপত্র লাগবে তার একটা খরচা আছে। তো সেই সব জিনিস মানে করে আরও অনেক কিছু থাকে, তার কিছু প্রমোশন আছে, ব্যানার লাগানো আছে, এই সব করে যদি 1.5 লাখ টাকা খরচা হচ্ছে, 1.5 লাখ টাকা যদি পিসি পারে যদি কেউ অডিটোরিয়ামে যদি কেউ করছে, তো 270কে আমি জাস্ট রাউন্ড ফিগারটা করলাম 300, 500 টাকার টিকিট দরকার পড়বে। আর 500 টাকার টিকিটে এই মুহূর্তে আমার মনে হয় লোকে রাজি হচ্ছে না, কিন্তু মানে এই ইকোসিস্টেম পরিমণ্ডলের মধ্যে থেকে কিছু মাথায় আছে আমার, মানে প্ল্যানিং আছে, সেটা হতে পারে 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে, জানি না, তবে চেষ্টা করে যাব যেন এটা ওই জায়গায় গিয়ে দাঁড়ায় ইফ নট 100%, এটলিস্ট 80-90% যেন ওরা ওই মানে টিকিটের খরচা যেন বেরিয়ে আসে। আচ্ছা দাদা, ওই মান্ডি হাউসের আশেপাশে যে হলগুলো, ওগুলোর আমার মনে হয় একটু ভাড়াটা বেশি না আমাদের, মানে তুলনামূলকভাবে সিআর পার্কের হলগুলোর তুলনায়? ধরো এখানে একটা না একটু মানে কি বলবো, একটা মিসকনসেপশন মতন আছে। আচ্ছা, হ্যাঁ, মানে মান্ডি হাউসের যে অডিটোরিয়ামগুলো আছে তারা বেসিক্যালি 7 to 8 আওয়ার্সের জন্য দেয়, মানে বেসিক্যালি 7, 2:30 থেকে 9:30, সেটা 1/2 ঘন্টা উপর 1/2 ঘন্টা পেছনে 8 ঘন্টা মতন হয়ে যায়। তো ওই জায়গা কিন্তু ওরা এই স্টাইলে দেয়, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে যেটা আমরা কম্পেয়ার করছি, তো কিন্তু ওখানে রেটটাও বেশি। যেমনি একটা এক্সাম্পল দেবো, শ্রীরাম সেন্টার। শ্রীরাম সেন্টারে যদি উইকেন্ডে করা হচ্ছে, তো তাহলে ওখানে কস্টটা পড়ছে 66,000 রুপিস, মানে অডিটোরিয়ামের ভাড়া। হ্যাঁ, সেখানে কিন্তু তুমি লেটস সে 8 ঘন্টার জন্য পাচ্ছ, 2 থেকে 10টা। তো 8 ঘন্টার জন্য যখন তুমি নিচ্ছ, আর এইটাই তুমি এক্সাম্পলটা নাও লেটস সে বিসি পালে, বিসি পাল যদি সেম সিস্টেমটা রাখতো, 2 থেকে 10টা দিচ্ছি করু নাটক, বিসি পালে তখন রেটটা বেড়ে যেত, ওটা কিন্তু ওরা বোধহয় 50-এ রাখতো ওরা। এখনও কি হচ্ছে, ওরা কিন্তু অনেকটা সাপোর্ট দিয়েছে বাঙালিদেরকে, আমার এটা মনে হয় ওইভাবে করে ওরা 5টা থেকে 9টার একটা স্লট করেছে, সময়টা কমিয়ে দিয়েছে, দামটাও কমিয়ে দিয়েছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু মান্ডি হাউসে কাউকে কি জিজ্ঞেস করো, আমার কিন্তু নাটকে বেশি সেট আপ নেই, কিছু নেই, আমাকে 5টা থেকে 9টা দাও, ওরা দেবে না, মানে ওদের ওটাই তোমাকে পুরোটাই নিতে হবে। নিতে গেলে তোমাকে 2 থেকে 10টা, এই যে একটা বেনিফিট পাওয়া গেছে 5টা থেকে 9টা, এইটাকে কি হয়েছে আমার মনে হয় কিছু ক্ষেত্রে লোকেরা মানে আরও 1-2 হল আছে যারা 1-2 ঘন্টা আগে দিয়ে দেয়, তো সেটাকে নিজস্ব রাইট বলে নিয়ে নেওয়াটা কিছুটা আমার মনে হয় ইনজাস্টিস। ঠিক আছে, তো দেখতে গেলে যদি ওই 5টা থেকে 9টা ওখানে রেটটা হচ্ছে 25,000 টাকা বিসি পালে, তো আরও যদি 4 ঘন্টা আমি অ্যাড করি তাহলে 6,000 টাকা করে, 1 ঘন্টা করে উনি নেন, তো 24 আর 25 হয়ে গেল 49,000। তো 50,000 এর টাকা, তার সঙ্গে মানে সিটিংটা হচ্ছে 270 সিটার, আর ওখানে 66,000 যেটা হচ্ছে সেখানে সিটিংটা হচ্ছে 375, মানে প্যারিটির মধ্যে যে বিশাল গ্যাপ আছে ওরকম নেই, গ্যাপ আছে। এখন নেক্সট কোশ্চেনটা আসতে পারে কোয়ালিটি অফ অডিটোরিয়াম, সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে ডেফিনেটলি, প্রিন্সিপালেরও মানে ফ্যাসিলিটি সাপোর্ট অ্যান্ড আদার থিংস। কিন্তু ওভারঅল দেখতে গেলে এই যে 5টা থেকে 9টা যে স্লটটা রেখেছেন, এটা কিন্তু অনেকটা হেল্প করেছে বাংলা নাটককে রেগুলারলি করার জন্য। তবে এখন আমরা চেষ্টা চলছে, মান্ডি হাউস এখন খুব রেগুলারলি নাটকগুলো হতে শুরু হয়েছে, ওইটাও দেখতে চাই কি বুক মাই শোতে রেগুলারলি যেন বাংলা নাটকের পোস্টারগুলো আসতে থাকুক বা ওইটা, তো সেটা সুহান করলো, যেটা মানে শোধ যেটা হলো, ওটা আমি একটা কোনো ফেসবুকে কমেন্টে লিখেছিলাম, যেটা আমার মানে পেশোবের পাওনাটা এখান থেকে হচ্ছে কি একটা উইকডেতে মান্ডি হাউস বাংলা নাটক বোধহয় প্রথমবার, এটা বোধহয় কোনোদিন আগে বোধহয় হয়নি। অনেকে জিজ্ঞেস করেছি, হতে পারে আই কুড বি রং, বাট এটা একটা মোটিভেশন দিচ্ছে আমাদেরকে, উইকডেসটাও কিন্তু এখন টার্গেট করা যায়। এই 66,000টা আবার কমে যাচ্ছে ফর উইকডে। হ্যাঁ, কেন কি সব জায়গায় তো একটা অডিয়েন্স স্পেসিফিক এটা কমে যাচ্ছে, তো সেটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু উইকডেজ আবার চ্যালেঞ্জ থাকে কি লোকে আসতে পারবে কিনা, অফিস আছে সব, তো সেটা যদি একটু প্ল্যানিং করে করা যায়, আমার মনে হয় এই জায়গাটা, বিকজ না এখন কি হচ্ছে উইকেন্ডসগুলো খুব ক্লাটার হয়ে যাচ্ছে, ভালো পজিটিভ,
আই এম নট সেইং ক্লাটার হওয়াটা খুব খারাপ, ভালো, অনেকে করছে, অনেক মানে কাজ হচ্ছে, লোকেরা কিন্তু কোথায় যাব না যাব, প্লাস লোকজনের নিজস্ব কাজ যেটা থাকে সেটা বোধহয় হচ্ছে। তো আমার মনে হচ্ছে কি বোধহয় উইকডেজ ব্যাপারগুলো আসছে। তো যেরকম এই যে নবপল্লীর যে নাটকটা আসছে রক্তকরবী, সেটা মানে একটা শো হচ্ছে সানডে 9 তারিখে, আর পরের শোটা হচ্ছে কিন্তু উইকডেতে, মানডে মুক্তধারাতে। তো ওই কালচারটাও আনতে হবে এখন, উইকডে কালচারটা কিছুটা মানে রেটও হেল্প করবে, অডিটোরিয়ামের ভাড়াটা, আর কিছুটা একই থাকবে না আলাদা আলাদা হবে, মানে দুটো জায়গায় দুরকম হবে, সেটা নিয়ে দেখতে হবে। এখন আমরা ওটা থেকেই বোধহয় ওটাকে ক্যালকুলেশন দাদারা করেন না, হ্যাঁ এখনো ডিসাইড করিনি আমরা, তবে হ্যাঁ ওই মানে এরকম, বাট এট লিস্ট উইকডের কালচারটাও কিছুটা শুরু হচ্ছে। আর অনেক সময় দেখছি হতে পারে উইকডে কুড বি আ ব্লেসিং ইন ডিসগাইজ। উইকেন্ডগুলো অনেকের নিজস্ব প্রচুর কাজও থাকে, বা অনেক জায়গায় ইনভাইট থাকে, মানে আমরাও অনেকটা গালাগাল খাই আজকাল, আমাদের অনেক ফ্রেন্ডস আত্মীয় আমাদেরকে পায় না, ওদেরও উইকেন্ডস চাই, তো আরে উইকেন্ডস তো থাকছি না, এটা নয় সেটা তো মানুষ রাখে নিজেদের কিছু পার্সোনাল কাজের জন্য, এটা অনেক সময়। তবে একটা বিগিনিং শুনেছি আরেকটা বড় একটা নাটক মানে ওরাও বোধহয় উইকডেতে করবে, দ্যাট টু শ্রীরাম সেন্টারে। তো এগুলো ভালো ডেভেলপমেন্ট, মানে উইকডেসে যে নাটক হয়নি এরকম না, নাটক হয়েছে আগেও। আমি যেটা পয়েন্টটা বললাম কি, মান্ডি হাউসে বোধহয় প্রথমবার, ঠিক আছে, স্টাইন অডিটোরিয়ামে নাটক হয়েছে, আগেও হয়েছে, আরও বোধহয় হবে, উইকডেজে হয়, এটা নাকি হয় না, হয় কিন্তু বেশ ভালো লোক আসে উইকডেজেও। হ্যাঁ, রিসেন্টলি আরেকটা অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম, অয়ন মজুমদারের একটা ছিল, তো সেখানে দেখলাম বেশ পুরো স্টাইন অলমোস্ট ফুল ছিল। তো একটা হ্যাবিটেটে তো 400 সিটারকে ফিল করা একটা বিশাল কাজ, ওটাও উইকডে ছিল, সোমবার ছিল বোধহয়, ইফ আই এম নট রং। হ্যাঁ, তো এরকম মানে বাস ঠিক আছে, ইটস এ গুড ডেভেলপমেন্ট, ভালো, আরও মানে অপরচুনিটি বা অপশনগুলো বাড়বে। আর আমার হিসেবে আমার মনে হয় দর্শক, নতুন দর্শক পাবো, অনেকে উইকডেতে ম্যানেজ করতে পারে, উইকেন্ডে পারে না। আর আরেকটা জিনিস যেটা অলরেডি বোধহয় সুহানো শুরু করেছে, এখন দুটো ডেভেলপমেন্ট রিসেন্টলি দেখলাম, ওই 3:45-এর শো শুরু হয়েছে। হ্যাঁ, আবার আরেকটা, হ্যাঁ দুটো। তো ওই যেটা আফটারনুন টাইমটা যেটা আছে, ইভিনিং, যেটা সিনেমা হলে যেরকম হয়, তো ওরকম, তো সেই টাইমটাও একটা শুরু করেছে, সুহান করলো, পাপ করলো, হ্যাঁ 2বার করে করলো। তারপরে ওই 13 তারিখে ছিল বাদলদার, বাদলদার যে ওদের বিকল্প দলের যেটা ছিল, পূর্ণেন্দুদার মানে ডিরেকশনে, না কি পূর্ণেন্দুদার নাটক ছিল, চিঠিবাজি ছিল আর ভ্রাম্যমান ছিল, দুটো নাটক ছিল। তো ওটা 3:45 থেকে শুরু করেছিল ওরা, সেটা হলো, তারপরে আবার রিপিট করেছে ওটাই। লোকজন ছিল, হ্যাঁ লোকজন ছিল না, ওটা হচ্ছে বঙ্গীয় সমাজের হলে, বঙ্গীয় সমাজের হলে। তো একটা বিগিনিং হচ্ছে, মনে হচ্ছে কি একটা মানে উইকেন্ড টার্গেট মেবি নন ওয়ার্কিং ওমেন বা আরো অনেকে থাকতে পারে যারা ওই সময়টাতে। তো এইটা খালি একটা না সার্টেন এক্সপেরিমেন্ট করা, আর এইভাবে করে অনেক কিছু নতুন আইডিয়া, আর একবার করলে অনেকটা আমরা বুঝতে পারি কি কোথায় কি মিস করলাম, এটা পরে আবার ঠিক অ্যামেন্ডমেন্ট করার একটা সুযোগ থাকে, একটা এক্সপেরিমেন্ট তো করতেই হবে। তোমার সম্বন্ধে একটা কথা শুনেছি দাদা, যে তুমি শুধু মানে আলাদিনের আশ্চর্য প্রদীপই নয়, সাপোর্টই দাও না, মানে যে মেন্টাল সাপোর্ট বলো, ফিনান্সিয়াল সাপোর্ট যেটাই হোক, হোয়াট এভার দাও না, তুমি নাকি একেবারে স্টেজ রিহার্সাল থেকে আরম্ভ করে, যদি সেরম হয় পারলে ওদেরকে নাকি মানে নিজে হাতে চা বানিয়ে খাওয়াও, নিজে দেখো টিকিট কীরকম কী হচ্ছে। তা একটা মানুষের পক্ষে এত কিছু, তুমি এতটা ইনভলভড, এতটা ইনভলভমেন্ট, মানে এটা কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব? মানে নাটকের রিহার্সাল গুলোতে ওরা ইনভাইট করে তো যাই, না তুমি ফাইনাল রিহার্সালে প্রত্যেকেরই উপস্থিত থাকো, চেষ্টা করি পুরোপুরি। তা সেটাও একটা তো আমি অনেকে আছে যে আমি ফাইনালে দেখে নেব, কিন্তু তুমি সেটাও যে একটা না কিরম কি হচ্ছে আমি একটু দেখবো, মানে ওটাই একটা ইন্টারেস্ট, এতটা উৎসাহ বা এতটা উদ্দীপনা, তুমি এতটা অন্য মানে এই যে জড়িয়ে পড়ার যে একটা, এটা তুমি কিভাবে অ্যাডজাস্ট করো বা কিভাবে করো? ওই বললাম 24/7 আছে বলে এখন প্রচুর সময় আছে। ও যখন কিছুতে ইনভলভ হয়, হি গেটস ইনটু ইট হোল হার্টেডলি, মানে একটু একটু করে না, মানে আমি যদি ঢুকবো বা আমি যদি কিছু করবো বলবো, আই এম ইনটু ইট হোল হার্টেডলি। আমার পাশে যিনি বসে আছেন তিনি, হ্যাঁ মানে আমার যেটা মনে হয় চন্দ্রানী, যে কোনো কাজকে সাকসেসফুল করতে হলে কি আমরা 100% দেব না, অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি দিতে তো হবে, এবং পারফেকশনে আনতে গেলে এই 100%টা কিন্তু লাগবে। ওই এক্সাইটমেন্টটা না আসা অবধি। আর যেটা বললাম না, নাটক দেখতে এখন আমাদের এত, আমি নিজের রিহার্সাল দেখতে এত মজা পাই, ওরা যেভাবে এক্সাইটেড হয়ে স্টেজটাকে করে, স্টেজ তো থাকে না, ওরা একটা বাড়ি ভাড়া করলো ওখানে, অনেক জায়গায় দেখেছি যেরকম রবিশঙ্করদার ওখানে লাইট টাইট দিয়ে পুরো মেকআপ টেকআপ দিয়ে ওরা ফাইনাল রিহার্সাল করে। দ্যাট ইজ সো এক্সাইটিং, মানে এত প্রফেশনাল লেভেলে গিয়ে, মানে লাইটটার উপর থেকে নিচ থেকে দিচ্ছে লাইট, টেবিল লাইট সব কিছু, মানে ওরা গাড়িতে করে সব ক্যারি করে ওরা সবসময়। আমি জিজ্ঞেস করেছিলাম যেগুলো রাখো কোথায়, এগুলো ওদের গাড়িতেই থাকে, এক একজনের গাড়িতে এগুলো রাখা থাকে। তো দ্যাট ইজ দি এক্সাইটিং পার্ট, মানে স্টেজে ফাইনাল দেখা তো সেটা একটা এক্সাইটিং থাকেই, বাট আমি রিহার্সালটাও দেখতে খুব মজা পাই। মানে কতটা কষ্ট করে ওরা দুর্গার পুরো একটা মাস আমরা মণ্ডপে প্রত্যেকে দেখতে পাই, কিন্তু তার ওই যে ধরো মাস না 3 মাস থেকে 6 মাস, কিছু নাটক তো অনেক অনেক রিহার্সাল হয়, মানে আগে কয়েকটা সিন ধরা হয়, তারপরে তো লাস্টে গিয়ে তখন তো পুরো রান থ্রুটা, যেটা স্পেশালি যে ফুল লেন্থ প্লে, তো ভেরি চ্যালেঞ্জিং, ভেরি চ্যালেঞ্জিং। আর একটা জায়গায় নিয়ে আসার জন্য তো এটা একটা বিশাল, মানে ওটারও প্রচন্ড শেখার আছে, ওখানে বসে বসে অনেক কিছু দেখা, ডিসিপ্লিন, তারপরে ডিসিপ্লিন আমি যা দেখছি মানে সবারই ভেরি ভেরি পার্টিকুলার। ডিসিপ্লিন না থাকলে এই লেভেলের নাটক একটা প্রফেশনাল লেভেলে তুলে ওঠানো। এবং আমাদের বেশ কিছু নাট্যদল দিল্লি থেকে কলকাতায় যায়। সেদিনকে সুহান্দারা বলছিল, এটা তো আমাদের, মানে আমাদের কাছে এটা একটা খুবই গর্বের ব্যাপার না, যে দেখো বাংলায় কলকাতায় নাটক ব্যাপারটা খুব আছে, ঠিক আছে, কিন্তু দিল্লির নাট্যদল নিয়ে তারা কলকাতায় নাটক করাচ্ছে, এটা তো আমাদের কাছে একটা মানে চাওয়ার থেকে বেশি পাওয়া, যেটাকে বলে। হ্যাঁ, করছে, অনেকে করছে, এবং সেটা তোমাদের মতন মানুষরা এগিয়ে এসেছো বলেই না, তারাও একটা মানে মনের জোরটা পাওয়া, কলকাতার দিকে, মানে তুমি এবার গিয়েছিলে তো ওদের, মানে ওরা যখন গেছে তুমিও গেছিলে? হ্যাঁ, গিয়েছিলাম, হ্যাঁ, ওদের ওই গোবরডাঙ্গা নাটক। এবং এই যে বলছে 15 ডিসেম্বর কলকাতায় যে হবে, তখন থিয়েটারে দাদা যাবে, তা এই যে তুমি যাচ্ছ, তুমিও তো একটা ওদের কাছে একটা মানে বিশাল একটা ইয়ে না, যে দাদাও তো যাচ্ছে, এটাই তো আইডল না, এটাকে তো ওরা সেট করছে যে আমরা একটা দারুণ একটা যদি জিনিস দিতে পারি মানুষের কাছে, আমাদের সঙ্গে সাপোর্টে, এবং এই যে নিজে গিয়ে থাকা পেসিউ ওয়েভ রয়েছে। সেটার সাথে চায়ের কথাটা বললে তো, লজ্জা শো যখন যখন আউটস্টেশন যাওয়া হয়, তখন এক সময় না পুরো দল তো সঙ্গে পাবো না, যখন এখানে অনেক হেল্পিং হ্যান্ড পাওয়া যায় দিল্লিতে, ওখানে তো সব হেল্পিং হ্যান্ড পাওয়া যাবে না, অনেকজনকে মাল্টিপল রোল নিতে হয়, ঠিক আছে। তো লজ্জা শো যখন ভোপালে হচ্ছিল, তো ভোপালের মানে শোতে তখন চন্দ্রানীর কাজটা ছিল মানে চা তৈরি করে সবাইকে সবাই টাইমলি, বিকজ কেউ না নাটকে কি হয়, কেউ একটা ইন্টেন্স রোল করে এলো এখন, হ্যাঁ, এখন তারপরে ওর 3টে সিনের পরে আরেকটা রোল আসছে, কিছু লোক সিগারেট খেয়ে নিজেকে একটু মানে নিয়ে আসে, কিছু লোকের চা দরকার পড়ে, ওরকম। সেটা যদি টাইমলি যদি ফিট থাকে, তাহলে নাটকটা আরো মানে জমে ওঠে। তো যতটা পারি ওগুলো করি, এগুলো দেখো যে তোমরা এতটা মানে জড়িয়ে যাও, যে এতটা আমরা মজা করে, মানে কোনো স্ট্রেস নেই, আমরা খুব এনজয় করেই করি। আচ্ছা দাদা, তোমার কাছে আমার একটা প্রশ্ন জানার ছিল, এই যে তুমি বলছো যে নাট্যদল কলকাতায় যাচ্ছে, কেউ ভোপালে যাচ্ছে, এটা কি সম্পূর্ণভাবে মানে কিভাবে যোগাযোগটা কিভাবে হয়, প্রথমে বলো। দেখো, নাটকের দল অনেকে বাইরে গিয়েছে, বা নিজের হিসেবে কোনো একটা কানেকশানে ওরা যায়। আমি খালি আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আছে, সেটাই বলতে পারবো, সেটা মানে ফাইনাল না, অনেকে ডিফারেন্টভাবে করে। লজ্জা শো থেকে একটা জাস্ট একটা চান্স বেরোলো, মানে একদিন কি যদি ভোপালে করা যায় কিনা বা এরকম, তখন একজন আছে পরিচিতি আমার, তো উনি বেশ অনেকটা হেল্প করে যোগাযোগ করিয়ে দিলেন। তারপরে ভোপাল আর জবলপুর মানে একবার যখন বাইরে বেরোচ্ছি, তাহলে হয় কি টাইমটা ইউটিলাইজ করে খরচাটা একটু হয়ে যায়, যদি আরেকটা শো যদি হয়ে যায়, তো সেই জন্য ভোপাল আর জবলপুরের 2টো শো তখন করা হলো, আমাকে মানে যোগাযোগ করিয়ে দিল। হ্যাঁ, যার সঙ্গে যে হেল্প করে দিয়েছেন, সে আমাকে খুব রেসপেক্ট করে, আর আমার ব্যাপারে সেই হিসেবে করে একটা ফিডব্যাক দিয়ে দিয়েছিল বলেই তো যাদের সঙ্গে আমার যোগাযোগ হলো, তো ওরাও তখন তারপরে আমার কমিউনিকেশন চললো। হ্যাঁ, প্রমোশন করাটা ওগুলো নিয়ে করি, তো খরচা তো ডেফিনেটলি এটা তো একটা প্রোডাকশন, যে মানে কস্টটা তো ধরো দিল্লির বাইরে যখনই যাচ্ছ বেড়ে যাচ্ছে,
তো সেটাকে তোমরা কিভাবে হ্যান্ডেল করো? ওটা চেষ্টা করি আমরা অনেক সময়, যেমনি আমি যেটা করেছিলাম লজ্জা শোতে, সেখানে যারা হোস্ট ছিল, যে মানে কালীবাড়ি ছিল, ওদের ভোপালে একটা কালীবাড়ি, ওদের জবলপুরে একটা কালীবাড়ি, ওদের মানে গেস্ট হাউসে থাকাটা ওটা অ্যাবজর্ব করেছিল, আর গেস্ট হাউসে থাকার খাওয়াটা ওরা অ্যাবজর্ব করেছিল, আর কি বলে বাকি যাওয়া আসার যেটা আর অডিটোরিয়াম ভাড়াটা ওরাই করেছিল। হ্যাঁ, তো সেটা ওরা করেছিল। আর যাওয়া আসাটা যেটা আছে সেটা পেসওয়েভের সাপোর্টটা ছিল, তো সেইভাবে অ্যাডজাস্ট মানে করে। গেলে কি দাদা, এটা আমার খুব মানে ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছে করছে, ওখানে গেলে কি খরচাটা একটু বেশি, মানে বাইরে গেলে কি বেড়ে যায় আরও, মানে এদের কি কলাকুশলী যারা নাটক করছে বা প্রোডাকশন কস্টের মানে প্রোডাকশন কস্ট বলতে গেলে যে নাটকটা প্রথমবার হয় তাতে খরচাটা বেশি থাকে প্রথমবারে। সাবসিকুয়েন্ট শোতে খরচাটা একটু কমে জন্য যায়, অনেক সময় যে যদি কস্টিউম থাকে তো কস্টিউম অলরেডি কেনা হয়ে গেছে, ওটা রিপিট আবার খরচা হবে না, বা যদি কেউ যদি আলাদা করে মিউজিক তৈরি করিয়েছে ওটা তৈরি হয়ে গেল, টাকা একবার দেওয়া হয়ে গেছে, তো সেটা খরচাটা কম থাকে। আর যারা এখানকার দল আছে তারা যখন বাইরে যায় ওরাও চেষ্টা করে কি এটাকে যতটা কমিয়ে রাখা যাবে, বিকজ যাওয়া আসা একটা মেজর খরচাটা থাকে, সেটা যদি সাপোর্ট পেয়ে যাচ্ছে তখন ওরাও চেষ্টা করে কি এটাতে যতটা কমে ওরা করতে পারে। হ্যাঁ, বাইরে যাওয়াটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়, কিছু নাটক এরকম আছে যেখানে অনেক সেট দরকার, সেটা ওখানে গিয়ে জোগাড় করাটা বা কতটা নিয়ে যাবে। তো কিছু দল আছে যারা সেট আপটা এভাবে করে বানায়, ফোল্ডেবল সেট আপ বানায়, ইজি টু ক্যারি, যেরকম হ্যাঁ যেভাবে মানে এই নভেম্বর 15 তারিখে জবলপুরে 2টো শো হবে। হ্যাঁ, জবলপুরে 2টো দলকে নিয়ে যাচ্ছি, ড্রামা সোসাইটি আকৃতি দল যাচ্ছে, একটা হিন্দি নাটক হবে ওটা দ্বিখণ্ডিত না কোন একটা, হ্যাঁ ওই যে রুবরু হিন্দিতে নাটকের নাম, আর সেটা আর আমাদের রবিশঙ্কর করের হ্যাঁ রবিদার উত্তরা নাটকটা। তো এই 2টো নাটক জবলপুরে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওইভাবে তো ওদের সেট আপটা এরকম আছে কি ওটা ফোল্ডেবল, অনেকটা একটা দুটো জিনিস ওখানে গিয়ে জোগাড় করতে হয়, সেটা করে নেব আমরা, সেটা একটা খরচার ব্যাপারটা সেটা হয়ে যায়, সেটা ট্রেনে গেলে বেশ লাগেজের সাথে ওইগুলো চলে গেল। আমাদের কালীবাড়িতে ছিল, কালীবাড়িতে গেস্ট হাউসে থাকা ওদের রুম, ওরা তো সেইভাবে থাকার ওটা খাওয়াটা ওরা থাকাটা অতটা এই দুটো হ্যাঁ মানে জায়গা বিশেষ আর কি, যেখানে যাচ্ছ কিরকম ফ্যাসিলিটি পাচ্ছ কিনা সেভাবে এক্সপেন্সেস গুলো হবে বা বাড়বে বা কমবে। তবে হ্যাঁ হোপফুলি আমার মনে হয় দিল্লির নাটকের দলের একটা পরিচিতি বাড়ছে। আই হোপ দ্যাট ওরা নিজে থেকেই বোধহয় কিছু কল শো পেতে শুরু করবে ডিফারেন্ট জায়গা থেকে। হ্যাঁ মানে ডিফারেন্ট বলতে গেলে যেরকম ব্যাঙ্গালোর হলো বা এইসব জায়গা থেকে অনেকে ডাকতে পারে। হ্যাঁ লখনৌ যাচ্ছে, কানপুর যাচ্ছে, তো ওরা যে কল শো গুলো পাচ্ছে, নাকি পাপ নিয়ে যেন শুনছিলাম। তো যাই হোক, এটা তো আমাদের তো শোয়ের একটা টাইম আছে, আমাদের তো শেষ করতেই হয়, না হলে ইচ্ছে করে যে ঘন্টার পর ঘন্টা এরকম সুন্দর মানুষদের সাথে গল্প করি কি ইন্দ্রাণী। খুব ভালো লাগে দিদি, আমার তো ভীষণ আজকে সত্যি খুব ভালো লাগছে, এত মনটা মানে খুব খুশি হচ্ছে আর কি, খুব ভালো লাগছে। তো একটা ছোট কথা দিয়ে আমরা আজকে আমাদের শোটা শেষ করব, যে তোমাদের ফিউচার পরিকল্পনা আর এই যে সাপোর্ট তোমরা যে মানুষদের করছো, তার মানুষের প্রচুর তো ভালোবাসা তোমাদের সাথে রয়েছে, কারণ একটা হাত বাড়িয়ে দিয়েছে, তো সেই হাতটা ধরেছে ওরা ওটা চলার দিশা পেয়েছে, তো সেই কারণে প্রচুর মানুষের আশীর্বাদ, প্রচুর মানুষের ভালোবাসা সব তোমাদের সঙ্গে আছে। ন্যাচারালি ভীষণ একটা বড় ভালো কাজই করছো। তো এখন তোমাদের ফিলিংটা কীরকম হয়, যে মানে ইউ আর ফুলফিলড, কন্টেন্টেড, একদম ভালো, মানে একদম ভেতরটা মনে হয় একদম ভরে গেছে, সেরকমই তো মনে হয়। ভালো তো লাগছে ডেফিনেটলি, নো ডাউট, কিন্তু ওই ভালো লাগাটা আরও দায়িত্ব নিয়ে আসছে, দায়িত্ববোধটা আরও বেশি চলে আসছে, তখন এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এটা হয়ে যায়। মানে এখন এরকম হয়েছে আরও উঁচু তুলতে হবে, এটাকে আরও বাড়াতে হবে, আর পেসওয়েভের কন্ট্রিবিউশনটা দেন স্লোলি কমে যায়। হ্যাঁ মানে কমে যায় নট বিকজ আমি কমিয়ে দিচ্ছি বলেই, বাট বিকজ ওই যে সাইকেলটা তৈরি হচ্ছে সেটা হোপফুলি যদি তাড়াতাড়ি হয় ভালো, বাট আই এম দেয়ার আনটিল দ্যাট ডে হতে পারে। হ্যাঁ ইচ্ছে তো আছে, একটা থট নিয়ে এসেছি এই জায়গায়, আর ইয়েস আরে অনেক কিছু আছে চলছে তৈরি করার জন্য। অনেক সময় কি হয় না জানি না, মানে ওই কারণে হয় কি না, বা আই কুড বি রং, কিন্তু আমি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তার জন্য একটা খরচা তো হবেই, ওটা কিন্তু লার্নিং কস্ট। শিখলাম কি না এটা আবার রিপিট করব না, ওটা একটা শেখা হলো, তার জন্য তো তার পিছনে একটা খরচা হয়ে গেলো, ডিফারেন্ট ম্যাটার।
তো এই সূত্রে এখানে আমি এখনো এটাকে অফিসিয়ালি করিনি, ভাবছি এই প্ল্যাটফর্ম থেকে শুরু করে দিই। নিশ্চয়ই, আমার তো খুব ভালো লাগবে, আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, কলকাতায় না একটা নাটক দেখেছিলাম, এই জুন মাসে গিয়েছিলাম। সেই নাটকটা না এখনো মানে রেশ কাটাতে পারেনি ওটা। মানে ওই নাটকটা না 10 বার দেখতে হবে আমাকে, আমার এটা মনে হয়। আমি আরও অনেক ভালো নাটক হয়, আমি অনেক নাটক দেখিনি, এর জন্য আমি কোনো কম্প্যারিজন করছি না, আমি যেটা দেখেছি সেটা নিয়ে বলছি আমি। আর এই নাটকে না সেরকম কোনো বড় মানে খুবই নাম করা যাদেরকে আমরা চিনি সেরকম নেই। এই নাটকের পুরো মেইন হিরো হচ্ছে টিম ওয়ার্ক। 2 ঘন্টা 20 মিনিটের নাটকে সেট চেঞ্জ হচ্ছে, নাটক চলছে, সেট চেঞ্জ হচ্ছে, নাটক চলছে, বুঝতে পারছি কি নাটকটা কি হচ্ছে এটা বুঝতে পারছি, কিন্তু এত কিছু হয়ে যাচ্ছে না। আর কি টিম ওয়ার্ক, একটা জিনিস শেষ হতে না হতে আরেকটা কিছু আসছে, মানে এত মানে অ্যাবজর্ভ করাটা, যে এত মানে ডায়লগ বলছে ভালো করে আস্তে ধীরে, যে 3-4 বার বোধহয় না দেখলেও বোধহয় মানে জিনিসটা মানে স্যাটিসফাইং হবে না। তো ওদের সঙ্গে তারপরে কি হলো, ওদের সঙ্গে মানে ওই নাটক দেখার পরেই মানে আচ্ছা হ্যাঁ, এই নাটকে আরেকটা বলবো, ওনাকে নিশ্চয়ই চেনেন বোধ হয়, মানে টিভির তারকা সিনেমাতেও করেছেন, শঙ্কর চক্রবর্তী। তো উনি 6 বার দেখেছেন। তারপরে কি হলো, তারপরে 7 আর 10 হয়ে গেছে ওনার, এই 24 তারিখে সেপ্টেম্বরে 10th টাইম। আমি ভুল বলিনি, আমি দেখেন উনি তো গুণী শিল্পী, উনি যখন 10 বার দেখছেন আমি তো একবার দেখি ভেবেছিলাম। আর ওনাকে আমি মানে আচ্ছা বলি, এই নাটকটা এতটাই কাছের হয়ে গেল আমার, মানে ভাবলাম কি এই নাটকটাকে আমাকে না দিল্লিতে আনতে হবে। দিল্লিতে আনার পেছনে 2-3টে উদ্দেশ্য হতে পারে। একটা বাংলা নাটক আসছে, আরেকটা হচ্ছে কি এখানকার যারা দলরা আছে তারা অনেক কিছু দেখবে, শিখবে। কলকাতা গিয়েও দেখা যায়, যারা সুযোগ পায় নিশ্চয়ই দেখে ওরা। কিন্তু এটাতে না আমার খুবই বিশাল কিছু কস্টিউম কিছু নেই, কিন্তু যে চেঞ্জ সেট আপটা ওটা দারুণ। তো আমার কথা হচ্ছিল 1-2 জন যে নাটকের যারা করে কি এরকম করে, তখন উনি বললেন কি না দেখো কলকাতার একটা সুবিধে আছে, ওরা যে এই যে সেট আপ চেঞ্জ করা নাটকের সঙ্গে, তার জন্য কিন্তু পুরো একটা রিহার্সাল, ওই সেট আপ চেঞ্জ অলসো পার্ট অফ রিহার্সাল হয়ে যায়, ঠিক আছে? তখনই এটা খুব ক্লিনলি হতে পারবে। দ্যাট মিনস দ্যাট দে হ্যাভ টু ডু এট লিস্ট 5-6 স্টেজ রিহার্সাল, যেটা এইখানে সেই একটা বিশাল একটা গ্যাপ আছে স্টেজ রিহার্সাল করার জন্য, উইথ অল লাইটস এন্ড এভরিথিং। সেটা একটা চ্যালেঞ্জ এখানে। বাট যাই হোক, ওটা দেখে যদি কিছু হয় আর মানে লোকে এসে একটা নতুন একটা নাটক দেখবে, তো সেটা আনছি নেক্সট ইয়ার 15th of March। ওই সেম দল, ওই দল আসছে, আর ওরা বোধহয় প্রথমবার দিল্লিতে করবে ওরা। এই আর এটা হচ্ছে নাটকটা হচ্ছে ওনার উপরে, পঞ্চানন কর্মকার, বাংলা হরফ যেটা শুরু করেছিলেন উনি আজ থেকে 150 বছর বা 100 বছর আগে, হ্যাঁ, ওনার জীবনীর উপরে আছে, ঠিক আছে? নাটকের নামটা হচ্ছে আক্ষরিক। হ্যাঁ, তো এই আক্ষরিক নাটকটার যত তুমি রিভিউ দেখবে এরকমই আছে। আর ওনাকে তো আমি স্পেশালি ইনভাইট করব, শঙ্কর চক্রবর্তীকে, মানে ওনাকে মানে 24 সেপ্টেম্বরে শঙ্করবাবুকে ওরা কিন্তু ফেলিসিটেট করবে, উনি 10 বার দেখেছেন নাটকটা, দেখার মতনই। মানে বিশ্বনাথ দেখেছে 4 বার, সামথিং নতুন কিছু দেখবে, ওই যে কমেডিয়ান যে করে বিশ্বনাথ বসু। কি ও তো বিশ্বনাথ বসু, অনেক দলের নাম অনেক, ভীষণ ভালো। বিশ্বনাথের সাথে একবার আমি ট্রাভেল করছিলাম ইউএস থেকে, তখন আমি ওই ওদের যে বাংলা ফেস্টিভ্যালটা হয়, বেঙ্গল ফেস্টিভ্যাল, জুলাই-আগস্ট মাসে, হ্যাঁ জুলাইতে, তখন ওরা করে পুরো এক দল, সেই ওখানে তার মধ্যে ইন্দ্রাণী সেন, তারপরে পুরো যত রকম বেঙ্গলের যত মানে পুরো এরিয়াটা ভর্তি বাঙালি পুরো টিম, আর তার সাথে বোধহয় আমি একলা। আমি সেদিন খালি আমার সিটে বসিনি, আমি প্রত্যেকটা সিটে গিয়ে প্রত্যেকের ফোন নাম্বার নিয়েছি। আর ওরা ওখানেই যে কমেডি করছিল না বিশ্বনাথরা, বাবা মানে ভেরি জোভিয়াল, হ্যাঁ ভেরি জোভিয়াল। আর ওর কি এনার্জি বাবা, আর এত ভালো লাগছিল আমার, যেন মনে হচ্ছে আমি কলকাতাতে কোনো একটা অডিটোরিয়ামের মধ্যে বসে আছি বা কিছু। হ্যাঁ, এই জায়গায় বলবো এই আক্ষরিক নাটকে, আক্ষরিক নাটক কোনো অ্যাসোসিয়েশন তো নেই, এটা পুরোপুরি মানে পেসওয়েভ করবে, এটা মানে পেসওয়েভ উইল প্রেজেন্ট দিস থিং। এখানে কিন্তু পেসওয়েভের কিউআর কোড থাকবে, ঠিক আছে? পেসওয়েভের এখান থেকে হতে পারে খরচা বেরিয়ে যাবে, জানি না, অল ডিপেন্ড আপন পাবলিক কীভাবে নেবে, আসবে কি না, ঠিক আছে?
যদি কস্ট টু কস্ট বেরিয়ে গেল ভালো কথা, যদি কস্টের উপরে যদি কিছু সারপ্লাস হলো সে টাকাটা আবার এখানকার যে বাংলা যে দলগুলো আছে তাদের জন্য আবার যাবে। তো ওই আরেকটা একটি সাইকেল সব জায়গায় একটু চালাতে হবে। আরেকটা এক্সপেরিমেন্ট নিতে চাইছো মানে এটাই পার্ট অফ দ্যাট মানে নট এন্টায়ারলি বাট দিস পার্ট অফ দিস কল্ড অরেঞ্জ ইকোনমি, যেটা হ্যাঁ অরেঞ্জ ইকোনমি। মানে একটা কিছু বানালে আর সেটা আমাকে দিলে আর আমার পকেট থেকে একটা 10 টাকা তোমার পকেটে চলে গেল, এটাই তো টার্নওভার বলে এটাকেই না? তো সেটা একটা ইকোনমি হলো, ম্যানুফ্যাকচারিং ইকোনমি। তুমি আমার একটা কাজ করে দিলে, তোমাকে আমি একটা টাকা দিলাম, তো ওটা সার্ভিস ইকোনমি। আর আরেকটা শব্দটা ইউজ করবো, নট ইন ডেরোগেটরি টার্ম, হিন্দিতে এটা কিন্তু খুবই রেসপেক্টফুলি বলে কি তুমি একটা তামাশা দেখালে আমাকে, তামাশা ইন দ্যাট সেন্স, মানে যে নাটক গান ওটা, নট তামাশা দ্যাট ওয়ে। তো তুমি একটা তামাশা দেখালে, তোমাকে আমি টাকা দিলাম, এটা হচ্ছে অরেঞ্জ ইকোনমি। তো আনলকিং ইউর ক্রিয়েটিভ অ্যাসেট ফর ইকোনমি পারপাস, ইকোনমিক্যাল পারপাস, তো ওই জিনিসটা ওটাকে অরেঞ্জ ইকোনমি। তো এইভাবেই তো সাইকেলটা চলতে হবে। তো যদি আক্ষরিক এলো, পাবলিক এলো ভালোভাবে, আর বাংলা নাটকের জন্য লোকে দিতে রাজি থাকে অনেক সময়, ঠিক আছে, আই হোপফুলি সেখান থেকে একটা সাইকেল চললো, সেখান থেকে বোধহয় কিছু যদি সারপ্লাস টাকাটা হয় সেটা আবার যাবে এখানে, মানে বাড়াতে হবে। হ্যাঁ, কোন হলে কিছু এটা শ্রীরাম সেন্টার, ওইখানে হ্যাঁ শ্রীরাম সেন্টারে করছি। আর শ্রীরাম সেন্টারকে না এখানেও একটা পয়েন্ট আছে, মান্ডি হাউসে কাজ করতে গেলে অনেক আগে থেকে বুক করতে হয়। এটা 6 মাস আগে বোধহয় বুকিং হয়। আমি এটা বুক করেছি কবে, 3 মাস আগে, মানে অলমোস্ট আ ইয়ার ব্যাক। পাওয়া যায় না, অনেক সময় পাওয়া যায় না। তো ইন্দ্রাণী, আজকের এই যে কথাগুলো আমাদের হলো, আমরা একটা আগাম কনগ্রাচুলেশনস জানি রাখি, উইশ ইউ অল দ্য বেস্ট বলে রাখি ফর মানে মার্চ মাসের জন্য আক্ষরিক আসছে। এন্ড লাস্ট আরেকটা লাইন বলে দিই আমরা, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, ডেফিনেটলি। তো দাদা মানে পেসিউ ওয়েভ আছে, সবাই ওভারকাম করবে, নট আস, এভরিওয়ান। আরেকটা জাস্ট একটা কথা বলে দিই, তোমাদের এই প্ল্যাটফর্মটা খুব একটা সুন্দর প্ল্যাটফর্ম অনেকজনকে রিচ করার জন্য। আক্ষরিক কথাটা এই কারণেও বললাম কি তোমাদের এই প্ল্যাটফর্মটা অনেকে জানলো, জানবে, আর একটা প্রচারটাও হবে। প্রচারে একটা বলতে গেলে আজকে থেকে বিগিনিং হয়ে গেল। হ্যাঁ, খুব সুন্দর। মানে মানুষজন যারা দেখছেন, দর্শকরা যারা দেখছেন, তারা এটাও মাথায় রাখতে পারবেন। ডেফিনেটলি আমরা তার আগে 1-2 বার আরও আসবো, এই আক্ষরিক যখন আসবে, একদম আসার মুখে মুখে আমরা আবার আসবো। কিন্তু এখন থেকেই মানুষের মাথায় যেন রেজিস্টার করতে পারি যে একটা এমন সুন্দর নাটক আসছে শ্রীরাম সেন্টারে, এবং সেটাও মার্চ মাসে 2026। এখন থেকেই তারা যেন ডেটগুলোকে তারা ব্লক করেন। হ্যাঁ, তাই তো। আর ডেটসটা কি হবে? ডেটটা কি হচ্ছে? 15th মার্চ, মানে জাস্ট নারী দিবসের 7 দিন বাদে। আর এটা উইকেন্ড, তো উইকেন্ড, সানডে, 15th মার্চ, সানডে, 2026-এর মার্চ মাস। তো ব্লক করে রাখতে হবে সবাইকে। এবং একটা খুবই সুন্দর একটা ফিলিং নিয়ে আমরা একটা আজকের অনুষ্ঠানটা শেষ করব। এই পডকাস্টটা সত্যি আজকে আমাদের প্ল্যাটফর্মটা আমার খুব, মানে ঠাকুরের কৃপায় আমার মনে হচ্ছে খুব ধন্য হয়েছে, কারণ গুণী ব্যক্তিরা সব আসেন। তোমরাও একটা গুণীজন মানুষজন, তোমরা এলে, আর খুব ভালো লাগলো কথা বলে। সত্যি মানুষের কত রকমের ভেতরের ইচ্ছে, যদি না কথা বলা যায়, মানুষের সাথে না ইন্টারাকশন করা যায়, কিছুই জানা সম্ভব নয়। কে কি করছে, কে কি মাথায় নিয়ে, কে কি ভেতরের তাদের কি ভাবনাটা ভেবে রেখেছে সেই নিয়ে করছে, মানুষ তো সামনে থেকে দেখছে, কিছুই সেটা বুঝছে না। এবং নতুন নতুন ভাবনার জন্ম হচ্ছে প্রতি মুহূর্তে, এবং তারা কতখানি তাদের অবদান, এটাও কিন্তু আমরা যতক্ষণ না কথা বলি। একটা নাটক দেখতে গিয়ে তার ভালো লেগেছে, সেটাকে নিয়ে সে আবার একটা ভাবছে যে আমি দিল্লিতে, এই যে নতুন নতুন ভাবনাগুলো যে জন্মাচ্ছে বা মনে হচ্ছে, এটাই তো একটা। এখানে এসে যে এত বড় সুযোগ তোমরা আমাদের দিলে, যে তোমরা এই পরিকল্পনাগুলো জানালে, এই চ্যানেলের মাধ্যমে মানুষজন আরো জানতে পারবে, এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। ইন্দ্রাণী, তোমার কি মনে হয়? আমারও একই। আমরা মানে শুধু তো মানে দর্শক শ্রোতারা জানলেন না, তুমি আমিও জানলাম, তাই তো। এবং আমরাও দাদা বা বৌদির সাথে এই একই ব্যাপারে এক হতে পারলাম। সেই তো আজকে আমাদের শোটা এন্ড করছি। অশেষ ধন্যবাদ তোমরা এখানে এলে, আর তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমাদেরকে এখানে, মানে আমরা তো কোনো দিক থেকে কোনো শিল্পী নয়, তবু আমরা এখানে যে চান্স পেলাম তোমার এই সুন্দর একটা প্ল্যাটফর্মে, এই যে মানুষের কাছে এগিয়ে যাওয়া, ইকোসিস্টেম তৈরি করা, এটা কিন্তু একটা অনেক বড়
মানে জিনিস আমরা জানতে পারলাম, দাদা, প্রত্যেকেই জানতে পারলাম। শিল্পের নবজন্ম হতে গেলে যে সবাইকে শিল্পী হতে হবে তাই তো, এটা নয়, রেনেসা, এটা এক ধরনের রেনেসা এনে দিয়েছো তুমি। সেই এটা আমিও বলবো যে উই হ্যাড আ ভেরি ওয়ার্ম অ্যান্ড কমফোর্টেবল ডিসকাশন হলো, খুব এনজয় করেছি আমিও। যদি বিগিনিং এ বলেছিলাম আমি খুব মানে এক্সাইটেড প্লাস টেনশন ছিল। সো thank you so much for making us. And wish you all the best for your this channel, Life and Living. You're doing wonderful job. Yes. Keep doing it and keep expanding, keep spreading. থ্যাংক ইউ সো মাচ, Making us reach out to the public. আমাদের চ্যানেলে আজকে আসার জন্য, এবং আমরা আজকে অত্যন্ত কি বলবো আপ্লুত, হ্যাঁ তোমাদেরকে অভিভূত, তোমাদেরকে পেয়েছি। তা আবারও আশা করব যে আবারও তোমরা আসবে। Thank you. এবং আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।